রাজিবুল হাসান, সব ঠিকঠাক আছে কিনা? স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে। আমাদের 46তম বিসিএস প্রিলির যে প্রশ্নটা, এটার আগে আমরা 2টা ক্লাস করেছিলাম। আজকে 3য় ক্লাসে আমরা আন্তর্জাতিক বিষয়াবলী এবং ইংলিশটা আমরা শেষ করার চেষ্টা করব এখানে। আচ্ছা, আমার এখানে স্ক্রিনটা কিন্তু শো করছে না। আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখা যাক। আচ্ছা দেখেন, আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম থেকে যে আমরা বলেছিলাম যে 46তম বিসিএস প্রিলিতে টোটাল 160টা প্রশ্ন কমন ছিল। এছাড়াও আমরা আদার্স যে কমন গুলো সেগুলো দেখাইছিলাম। মেইন কোর্স থেকে কয়টা ছিল, 8000 এমসিকিউ, এক্সাম বেস থেকে কয়টা ছিল, রিসেন্ট জিকে থেকে কয়টা ছিল, এগুলো সবই কিন্তু দেখিয়েছিলাম। তো যে আন্তর্জাতিক বিষয়গুলিটা আমরা আলাদা করে দেখাই নাই, এটা আমি এখানে দেখাই দিচ্ছি এই জন্য। দেখেন কয়টা ছিল। আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম থেকে 60টা প্রশ্ন ছিল। মানে টোটাল যদি আমরা আন্তর্জাতিক বিষয়গুলি ধরি, যে টোটাল 20টা প্রশ্নের মধ্যে কিন্তু 14টা প্রশ্ন কমন ছিল বিভিন্ন কোর্স থেকে, এখানে যে কোর্সগুলো আছে
তার মধ্যে মেইন কোর্স থেকে ছিল হলো 11টা প্রশ্ন, আর বিগত যা প্রশ্ন আছে যে আরএসআই পদ্ধতিতে যেগুলো আমরা সলভ করেছি সেখান থেকে কিন্তু ছিল 7টা প্রশ্ন আলাদা করে। ঠিক আছে? আর যদি এটা একটা জিনিস খেয়াল করেন যে আরএসআই পদ্ধতিতে বিগত সালের যে প্রশ্নগুলো আছে, বিগত বিসিএস প্রিলির প্রশ্ন, এই 7টা প্রশ্ন আর রিসেন্ট জিকে থেকে যদি আমরা চিন্তা করি 3টা প্রশ্ন, 7 3 10টা প্রশ্ন কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে বিগত প্রশ্ন রিসেন্ট জিকে থেকে। ঠিক আছে? এটা কিন্তু আলাদা আলাদা, এই দুইটা কিন্তু আলাদা আলাদা। রিসেন্ট জিকে থেকে যে 3টা আসছে এটা আলাদা, তারপরে আরএসআই থেকে যে 7টা আসছে এটা কিন্তু আলাদা। এটা কিন্তু 10টা আলাদা করেই কিন্তু এটা কমন পড়েছে। ওকে, তাহলে আসেন প্রথম প্রশ্নে যাচ্ছি যে কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? এই দিবসগুলা কিছু গুরুত্বপূর্ণ দিবস আছে যেগুলো কিনা আমি এর আগেও আপনাদের সাথে বিভিন্ন সময় পিডিএফ গুলো শেয়ার করেছিলাম, যে কোর্সের আগেও আর কি। যেমন 44তম বিসিএস এর জন্য মনে হয় আমি প্রথমবার বানিয়েছিলাম নিজে পড়ার জন্য, আর তাছাড়াও গ্রুপে আমি শেয়ার করেছিলাম। 45তমতে প্রথম স্টুডেন্টদের কন্টেন্ট হিসেবে দিয়েছিলাম, 46তমতে আমি এটা রিসেন্ট জিকের মধ্যে পড়িয়েছিলাম। এবং এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে মাস ওয়াইজ কিন্তু গুরুত্বপূর্ণ একটা ডেট দেওয়া আছে, সাথে সেই ডেটে কি কি দিবস আছে সেগুলো কিন্তু লেখা আছে। ঠিক আছে? কিন্তু এটা প্রত্যেক মাস ওয়াইজ একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত রিসেন্ট জিকের মধ্যে কিন্তু সেটা আপলোড করা ছিল। জানুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত রিসেন্ট জিকের মধ্যে সেটা আপলোড করা আছে। তাহলে বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয় কবে? 20 জুন। এখানে 20 জুন মাসে যেটা আছে, জুন মাসের অন্যান্য গুরুত্বপূর্ণ যে দিবসগুলো আছে সেগুলো যদি একটু খেয়াল করি, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস ঐতিহাসিক, 6 দফা দিবস হচ্ছে 7 জুন বাংলাদেশ বিষয়াবলীর প্রেক্ষাপটে। এখানে কিন্তু দুইটাই দেওয়া আছে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা ডেটই কিন্তু দেওয়া আছে। 20 জুন বিশ্ব শরণার্থী দিবস, এটা পড়ানো হয়েছিল। হাইড্রোগ্রাফি দিবস, এটা পরিবেশ পড়ার সময় সাধারণত আমরা পড়ে থাকি 21 জুন, তার পরের ডেটে। আর 23 জুন হচ্ছে পাবলিক সার্ভিস দিবস অথবা আন্তর্জাতিক অলিম্পিক দিবস। পাবলিক সার্ভিস দিবস এবং আন্তর্জাতিক অলিম্পিক দিবস একই ডেটে পালিত হয় 23 জুনে। তো জুন মাসের গুলো পড়ে নিলেন, আর এরপরে যখন আপনার রিসেন্ট জিকে যখন আবার পড়বেন ওখানে কিন্তু প্রত্যেক মাস ওয়াইজ গুরুত্বপূর্ণ যে ডেট গুলো আছে সেগুলো কিন্তু সেখান থেকে জানতে পারবেন। ওকে, সেকেন্ডটাতে যাচ্ছি। জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ইউএনওডিসি এটাকে যদি আমরা পুনরূপ করি, ইউনাইটেড নেশন দ্বারা আমরা বুঝতেই পাচ্ছি অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ডিএনসি। এটা হচ্ছে ড্রাগস এন্ড ক্রাইম, ড্রাগস এন্ড ক্রাইম, এটা। ঠিক আছে? ডিসি, ড্রাগস এন্ড ক্রাইম, এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা সাধারণত অনেকেই পারে না, যে স্বাভাবিকভাবে হতে পারে যে আহ, মানে এটা কমন কিন্তু আসে না, এটা একটা বিষয়। অনেকে হয়তো আন্দাজে দাগিয়ে এটা রাইট করেছেন, সেটা আলাদা বিষয়। কিন্তু না কমন আসলে এটা দাগানোর দরকার নেই সেগুলো। এর সদর দপ্তর অবস্থিত ভিয়েনা, অস্ট্রিয়াতে। ঠিক আছে? ইউএনও ডিসি এটা সাধারণত 1997 সালে প্রতিষ্ঠিত হয়। সালটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, যেহেতু এটা পড়তে হচ্ছে এই জন্য এটা পড়া লাগছে। ঠিক আছে? ইউএনও ডিসি, এই জন্য এটা সালটা আমি দিয়ে দিলাম। আর আমরা এমনিতেই জানি যে ভিয়েনা, অস্ট্রিয়াতে আর কি কি গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর আছে সেগুলো আমরা জানি। যেমন ওপেকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওপেক, ইউনিডো, ইউএন এর মতো এটা আছে। তারপরে আরো গুরুত্বপূর্ণ যেটা, এটার চেয়েতেও ইউনিডোর চেয়েতেও গুরুত্বপূর্ণ, সিটিবিটিও, আইএইএ। এগুলো সদর দপ্তর কিন্তু সবগুলো অবস্থিত কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়াতে। এটা খেয়াল রাখবেন। এছাড়াও তো বিভিন্ন গুরুত্বপূর্ণ সদর দপ্তর আছে, সেগুলো মেইন ক্লাসে আপনাদের পড়ানো হয়েছে। এবং এছাড়াও আমরা প্রশ্ন সলভ করতে গিয়েও কিন্তু বিভিন্ন সময় এই সদর দপ্তরগুলো পড়েছি। ঠিক আছে? তারপর আসি, বাংলাদেশ ভারত স্থল সীমান্ত প্রোটোকল সম্পর্কিত প্রোটোকল কত সালে স্বাক্ষরিত? এটা ম্যাক্সিমাম আমরা ভুল করেছি যারা দাগিয়েছি, 1974 সাল দাগিয়েছি ম্যাক্সিমাম। তো এই 1974 সালে যে যেটা হয় সেটা মূলত চুক্তি স্বাক্ষরিত হয়। কি স্বাক্ষরিত হয়? চুক্তি 74-এ। আর এই প্রোটোকল, যেটা প্রোটোকল স্বাক্ষরিত হয় 2011 সালে। 2011 সালে এই 6 সেপ্টেম্বর এই বাংলাদেশ ভারতের মধ্যে স্থল সীমান্ত সীমান্ত যে প্রোটোকল এটা কিন্তু স্বাক্ষরিত হয়।
আর 1974 সালে গিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই একটা পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষরিত হয়। 1974 সালে গিয়ে সেটা কিন্তু 16ই মেতে হয়েছিল। মুজিব ইন্দিরা চুক্তি কিন্তু হয়ে থাকে এখানে 1974 সালে। এই জিনিসগুলো আপনারা এর আগেও পড়েছেন, জাস্ট অনেকদিন পড়ছেন জন্য এটা আবার আপনাদের রিপিট হয়ে যাচ্ছে। এটা একটা ভালো বিষয়। দেন আসেন, আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? সিরিয়াতে অবস্থিত। আর এখানে আরো কিছু শহর আছে, সিরিয়ার আরো কিছু শহর আছে যেগুলো ইম্পর্টেন্ট আলেপ্পোর পাশাপাশি, যেরকম ইদলিব আছে, ইদলিব, পালমিরা। এই প্রশ্ন এর আগেও বিসিএস এ আসছিল, আরএসআই পদ্ধতি থেকে এটা কমন আর কি। 19তম বিসিএস এ আসছিল, মেইন কোর্সে লেকচারে পড়ানো হয়েছিল। 8000 এমসিকিউ থেকে এগুলো প্রশ্ন কমন আসছে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো এটা মোটামুটি এগুলো সব জায়গা থেকে সাধারণত কমন থাকে। ওকে, দেন আসি উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 এর বর্তমান সদস্য সংখ্যা কত? G77, এটা শুনেই কিন্তু মনে হচ্ছে যে এখানে সদস্য সংখ্যা 77। হ্যাঁ, 77তম, মানে 77টা সদস্য ছিল প্রতিষ্ঠাকালীন সময়ে। প্রতিষ্ঠাকালীন সময়ে যে সদস্য ছিল, বা প্রতিষ্ঠাকালীন সদস্য, সময়ের দেওয়া যাবে না, প্রতিষ্ঠাকালীনই মানে হচ্ছে প্রতিষ্ঠার সময় বোঝাচ্ছে সেটা। সদস্য ছিল 77, আর বর্তমান সদস্য হচ্ছে 135 জন। বর্তমান সদস্যের সংখ্যা 135টা দেশ। ঠিক আছে, এটা মেইন কোর্সে পড়ানো হয়েছে। G77 যেহেতু পড়ছি, এটার সাথে ইন্ট্রোডাক্টরি কিছু কথা পড়তে হয়। 1964 সালে এটা প্রতিষ্ঠিত হয়। সালটার চাইতেও গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আংটাডের উদ্যোগে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়। UNCTAD, আংটাডের উদ্যোগে এটা উদ্যোগে প্রতিষ্ঠিত। G77 থেকে এতটুকু তথ্য পড়লেই না। হ্যাঁ, আংটাডের উদ্দেশ্য মানে আংটাডের উদ্যোগে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়। ওকে, দেন আসি 2030 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ এবং শিশুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে হবে। এটি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় কত নম্বর অভিষ্ট লক্ষ্য এটা বলা আছে? টেকসই উন্নয়নের যে লক্ষ্যগুলো আছে এই রিলেটেড একটা প্রশ্ন কিন্তু আবার একটা আসছে, 15 নম্বরে আছে। 6 নম্বরে এটা আমরা পড়ছি, 15 নম্বরে গিয়ে কিন্তু আরো একটা প্রশ্ন আছে এই রিলেটেড। তো এখানে দেখা যাচ্ছে যে টার্গেট, 1 নম্বর টার্গেটের ভিতরে যে অনেকগুলো ক্লজ রয়েছে, সেখান থেকে আবার এখান থেকে দিয়েছে 1.1, 1.2, 3, 4। এত ডিটেলসে গিয়ে আসলে পড়া সম্ভব না, আর দরকারও নাই সেগুলো। তো এই রিলেটেড প্রশ্ন যদি এরপরে আসে, এই ধরনের প্রশ্ন যদি আসে, সরাসরি এই প্রশ্ন না এসে যদি এই ধরনের প্রশ্ন আসে, আমি বলবো যে এইসবের জন্য আসলে অত বেশি পরিশ্রম করার এখানে দরকার নাই। ঠিক আছে, এমনি যে 17টা গোল আছে, সেই গোলগুলো আপনার পড়লে সিরিয়ালে যদি মনে রাখতে পারেন, তাহলে কিন্তু অনেক কিছু আগায় যাবে, প্রিলিতে আগাবে, রিটেনে আগাবে। ঠিক আছে, সেটা আমরা 15 নম্বর যখন আমরা পড়বো, 15 নম্বর পড়ার সময় আমি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এখানে আর একদম ডিটেলসে ওইগুলো আলোচনা করার প্রয়োজন নেই। ঠিক আছে, কষ্ট করে ওটা পড়াটা দরকার নেই। ওকে, বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তার প্রস্তাবক কে? আচ্ছা, কিছু বিষয় যে এখন বর্তমান সময়টাতে কোনো কিছুর প্রস্তাবক বা কোনো কিছু উদ্যোগ যদি নেয় বিশ্বব্যাপী, সেটা সাধারণত আমরা জানি ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এখন প্রতিদ্বন্দ্বী হিসেবে চীন থাকে, আবার কিছু কিছু থাকে যে রাশিয়া মোটামুটি এগুলো করে। জাপানও কিছু কাজগুলো করে, তবে ম্যাক্সিমাম উদ্যোগগুলো বর্তমান সময়ে যেগুলো হচ্ছে সেগুলো হয় যুক্তরাষ্ট্র বা চীন, তারাই কিন্তু গ্রহণ করে থাকে, যেহেতু একটা আর একটা প্রতিদ্বন্দ্বী দেশ। ওকে, তাহলে এই জায়গা থেকে কিন্তু অনেকে এটা আন্দাজে দাগায়ও কিন্তু রাইট হয়েছে, বা অপশনগুলো যদি জাজ করে যদি কেউ দাগাতে চায়, তাহলে কিন্তু তার ক্ষেত্রে এটা সঠিক হওয়ার কথা। তাহলে সেক্ষেত্রে এটা কি অ্যান্সার? চীন। চীন এটার উদ্যোক্তা ছিল। তাহলে এখানে বলা আছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা বা উদ্যোগ এটা বলা যেতে পারে, GDI, গ্লোবাল ডেভেলপমেন্ট
ইনিশিয়েটিভ, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, এটা শি জিনপিং তার উদ্যোগে এটা করা। শি জিনপিং তিনি মূলত উদ্যোক্তা। চীন উদ্যোক্তা মানে হচ্ছে শি জিনপিং এর নামটা এখানে আসবে। ওকে, তারপর আসেন বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? আন্তর্জাতিক শ্রম সংস্থান মানে সংস্থা বলতে কোনটাকে বোঝাচ্ছে? আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আমরা অনেক কিছু আমরা পড়েছি এর আগে। ঠিক আছে, সদস্যপদ লাভ করে 1972 সালে 22 জুন, 22 জন সদস্যপদ লাভ করে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি কি জানবো আইএলও সম্পর্কে? আইএলও সম্পর্কে জানবো এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1919 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভার্সাই চুক্তির ফলে। ভার্সাই চুক্তির ফলে আচ্ছা প্রতিষ্ঠিত হলো। তারপরে এটা কিন্তু দেখা গেল যে জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। তার পরের বছরে এটা বিশেষায়িত সংস্থার মর্যাদা পায়, জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা। তাহলে বিশেষায়িত সংস্থা কবে হবে? এটা ডেফিনেটলি জাতিসংঘ প্রতিষ্ঠার আগে নয়, পরেই হবে। 1946 সালে হয়েছে এটা। আর এখান থেকে যদি আরো একটা বিষয়, আমরা সদর দপ্তর আমরা জানি যে আইএলও সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা, সুইজারল্যান্ডে আইএফএ সদর দপ্তর। আর এটার সদস্যের সংখ্যা কত? 187টা। আর আইএমএফ সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, যারা নোবেল পায় কত সালে? নোবেল পায় হচ্ছে 1969 সালে। 1969, 1969 সালে নোবেল পেলে। 1969 সালে, প্রতিষ্ঠা হচ্ছে 1919 সালে। সালটার মধ্যে কিন্তু একটা মিল আছে। সাল তিনটাই কিন্তু মোটামুটি 1919 সাল অনেক সময় পড়েছেন। এর সাথে নোবেল পুরস্কারের সালটা মিলাইতে পারবেন, 1969 সাল শেষে নয় আছে। আর যেহেতু জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা, জাতিসংঘ প্রতিষ্ঠা হবে, তারপরে তো এটা মানে বিশেষায়িত সংস্থা হবে, তার আগে তো আর হবে না। তাহলে জাতিসংঘ যেহেতু প্রতিষ্ঠিত হচ্ছে 1945 সালে, তো বিশেষায়িত সংস্থা হবে ডেফিনেটলি তার পরের বছর, বা যেহেতু প্রথম, সুতরাং খুব বেশি লেট হবে না। 1946 সালেই কিন্তু বিশেষায়িত সংস্থা হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর বাংলাদেশ সদস্যপদ লাভ করে 1972 সালের 22 জুন। ব্যাস। আচ্ছা, কোনটা কোন জায়গা থেকে কমন এসেছে এটা নিয়ে আমি আর বলবো না, এর আগে আপনাদের বলেছি, সেটা এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, লেখা আছে এগুলো। বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল কোথায়? অভিবাসী নারীরা সাধারণত, নারী বা পুরুষ যারাই হোক না কেন, ম্যাক্সিমাম কি মানে সৌদি আরবেই কিন্তু তাদের গন্তব্যস্থল বর্তমানে। ঠিক আছে, সৌদি আরবে সবচেয়ে বেশি আহ, প্রবাসী আছে আর কি এখানে। সেকেন্ড পজিশনে এখানে জর্ডান বলতে পারেন। ঠিক আছে, এক নম্বরে আছে সৌদি আরব, সেকেন্ড হচ্ছে জর্ডান। যদি কখনো আসে যে সৌদি আরবের পরেই কোনটা, সেটা জর্ডান করতে পারেন। COP28 সম্মেলনটি কি সম্পর্কিত? COP28 থাকুক, 27 থাকুক, আগের কিছু প্রশ্ন কিন্তু আছে এই রিলেটেড। কোপ মানে হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। এটা, এই সম্মেলনটা কিসের ভিত্তিতে হচ্ছে? জলবায়ু নিয়ে মোটামুটি এই সম্মেলনগুলো হয়। ডেফিনেটলি এখানে জলবায়ু পরিবর্তনের কথা বলা আছে। তবে কপ সম্মেলনগুলো, এরপরে যে সম্মেলনগুলো আছে, মানে 24 সালে যে সম্মেলনটা হয়ে গেল, 25 সালে যেখানে হবে, এই সম্মেলনগুলো কোথায় অনুষ্ঠিত হবে এগুলো গুরুত্বপূর্ণ। যদিও এই জিনিসগুলো আমরা পরবর্তীতে রিসেন্ট জিকে পড়ার সময় এগুলো আমরা পড়ে ফেলবো, তাই না? রিসেন্ট জিকের সময় দেখা যাবে এই জিনিসগুলো একদম সবগুলো নোট করে আবার পড়ে ফেলবো। তার আগে এখানে আমি বলি যে 29তম, যেহেতু 28টা হয়েছে, 29তম সম্মেলন এটা 2024-এ হয়েছে। কোথায় হয়েছে? আজারবাইজানে। আর 30তম সম্মেলন 2025-এ হবে। কোথায় হবে? এটা ব্রাজিলে হবে, ব্রাজিল। তাহলে COP29 আর হচ্ছে COP30 পরবর্তী সম্মেলনগুলো, মানে 24-এ হয়েছে আজারবাইজানে, এবং পরবর্তী সম্মেলন হবে ব্রাজিলে। ঠিক আছে, ওকে। দেন আসি বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2023 অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে রয়েছে? এই বিষয়গুলো ভাইস ভার্সা বিষয়। যে দেশগুলোতে গণতন্ত্র কম, সেই দেশগুলো সন্ত্রাসবাদ সূচকে তারা মানে আগে থাকে। গণতন্ত্রের দিক থেকে যারা একদম তলানিতে আছে, তারা সন্ত্রাসবাদ সূচকে সাধারণত উপরের দিকে থাকবে, সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে রয়েছে। তো এটা কিভাবে এগুলো করে এগুলো আপনারা জানেন। তো ডেফিনেটলি এটা আফগানিস্তান। অনেকে এটা না পড়েও দাগাইতে পেরেছেন আমি মনে করি। আচ্ছা, 11 নম্বরে আসছে বৈশ্বিক
এই সূচকগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সূচকগুলো কিন্তু আমি বিগত 2 বছরেই কিন্তু আমি পড়িয়েছি। এর আগের বছরগুলোতে ওইভাবে না আসলেও কিন্তু এই বছর এসেছে। তো সুতরাং একবার আসে না এই জন্য পরের বার আসবে না এরকম কিন্তু না। সুতরাং প্রত্যেক বছরই এটা সম্পর্কে একটু জেনে রাখতে হবে। গুরুত্বপূর্ণ যে ৮-১০টা সূচক রয়েছে সেই সূচকগুলো সম্পর্কে কিন্তু আগে থেকে জেনে রাখতে হবে। এই ৮-১০টা সূচক মোটামুটি এর মধ্যে সন্ত্রাসবাদ সূচক এটা থাকে, গণতন্ত্র সূচক থাকে। ডেফিনিটলি এখানে বৈশ্বিক কিন্তু শান্তি সূচকটাও কিন্তু ছিল। তো দেখা গেল ১১ নম্বরে সন্ত্রাসবাদ সূচক থেকে প্রশ্ন এসেছে এবং ১২ নম্বরে কিন্তু এই দিক থেকে আবার শান্তি সূচক থেকে প্রশ্ন এসেছে। ঠিক আছে? ২টা জায়গায় যদি আমরা দেখি, এই ২টা সূচকটার কমন কিছু লেখা আমি এখানে লিখে দিব। ২টা সূচকই প্রকাশ করে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। ঠিক আছে? আইইপি। আইইপি কে এলাবোরেট করলে কি হচ্ছে? ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিচ। দুইটারই কিন্তু এখানে দেখা আছে ইকোনমিক্স অ্যান্ড পিচ। দুইটার ক্ষেত্রেই সন্ত্রাসবাদ সূচক যেটা প্রকাশক ও আইইপি, এবং পরবর্তীতে পিচের কথা যেহেতু বলা আছে, পরের প্রশ্নে কিন্তু বলা আছে শান্তি সূচকের কথা বলা আছে। তো শান্তি সূচকও কিন্তু এই প্রতিষ্ঠানই কিন্তু করে থাকে। ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে আফগানিস্তান অ্যান্সার পেয়ে গেলাম, আর পরবর্তীতে শান্তি সূচকের কথা বলা আছে সেটা হলো আইসল্যান্ড। এটা আমি পড়ার সময় কিন্তু রিসেন্ট জিকে যখন এর আগে পড়িয়েছিলাম 46-এর আগে, তখন কিন্তু বলেছিলাম যে গায়ে যদি গরমের দিন গায়ে একটু বরফের হাওয়া নেওয়া যায় বা হচ্ছে বরফ লাগানো হয় তাহলে একটু শান্তি পাওয়া যায়। তাহলে এই আইসল্যান্ডের এই আইস থেকে আপনার শান্তি সূচকের সবচেয়ে বেশি শান্তিপূর্ণ একটা দেশ, এটা আপনারা মনে রাখতে পারেন। ঠিক আছে? এর আগে কিন্তু আপনাদের রিসেন্ট জিকের মধ্যে পড়িয়েছিলাম। তো মোটামুটি সূচক যেগুলো আছে সূচকগুলো কিন্তু বিভিন্ন দেশের যদি আমরা চিন্তা করি যে ক্যারেক্টার দিয়েও কিন্তু এভাবে মুখস্থ রাখতে পারি। ঠিক আছে? আমাদের কষ্ট করে খুব বেশি মুখস্থ রাখতে হবে না। ঠিক আছে, তাহলে দুইটা হইলো। এই সূচক থেকে কিন্তু দুইটা প্রশ্ন এসেছে। সূচকের যে লিস্টটা আমি দিয়েছিলাম, দেখা গেল যে রিসেন্ট জিকের যে প্রশ্নগুলো ছিল 46-এর আগে, ওখান থেকে আপনারা কিন্তু 11টা প্রশ্ন কমন পেয়েছেন। তারপরে আসি, এটা একটা নতুন প্রশ্ন ছিল যে 12 বিধি কি, দ্য 12 টেবিল কি। এটা অনেকেই, আমি জানি যে অনেকে এটা আন্দাজে দাগিয়েও কিন্তু কারেক্ট করতে পেরেছেন, কারণ এখানে সিক্স সেন্স বলে কথা আছে। সিক্স সেন্স থেকে কিন্তু এটা অ্যান্সার করা যায়। স্থাপত্যের 12 নির্দেশনা এটা হবে না। ফুটবল খেলার নিয়মের মধ্যে এগুলো নাই, মোটামুটি সবাই ফুটবল খেলা দেখে। আর স্থানীয় বা দেশি খেলা এগুলো কিন্তু খুব ইজিলি এক্সক্লুড করা যায়। আর কেউ যদি এই দুইটার মধ্যে কনফিউশনে থাকেন, 50-50 চান্সে কিন্তু একটা দাগাইতেই পারেন। আর এখান থেকে 12 বিধির জায়গা থেকে আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে কোন ধরনের প্রশ্ন হইতে পারে এটা কিন্তু আমাদের আমরা অ্যান্সার করতেই পারি। তো 50-50 চান্সের মধ্যে যদি দুইটার মধ্যে আগায় রাখতে চাই আমরা, 75 and 25 হয়ে যাচ্ছে। তো 75% ক্ষেত্রে কিন্তু এটাই দাগিয়েছে, যারা দাগিয়েছে এটা, অন্য কিছু দাগানোর কথা না। তো রোমান আইনের ভিত্তিতে কিছু প্রশ্ন আসবে কিন্তু এরকম, যেটা আমরা হয়তোবা কোনোদিন এর আগে দেখিও নাই, জানিও নাই বা শুনিও নাই কখনো। তারপর অপশন গুলো এক্সক্লুড করে কিন্তু আমরা রাইট আনসারটা দাগাইতে পারি। তো এটা কিন্তু সে ধরনের একটা প্রশ্ন ছিল। যেহেতু এখানে বলা আছে রোমান আইনের ভিত্তি, এটা আপনারা অপশন থেকে পেয়েছেন। আর ইতিহাস থেকে কিন্তু আমরা এটাও জানি যে রোমানদের কিন্তু বড় অবদান ছিল আইনের ক্ষেত্রে। আইন প্রণয়নের দিক থেকে সবচেয়ে বড় অবদান কিন্তু রোমানদেরই ছিল। আর এটা সম্পর্কে এর বেশি কিছু জানার দরকার নেই, কত অব্দে হয়েছে না কি হয়েছে এগুলো সম্পর্কে আর প্রশ্ন কখনোই আসবে না। রোমানদের বড় অবদান এটা নতুন করে জানতে পারেন। বড় অবদান আইন প্রণয়নের ক্ষেত্রে, প্রণয়নের ক্ষেত্রে। ওকে, দ্যাটস গুড। দেন সেই প্রশ্নটাও কমন। এটা এর আগে আপনারা কোনো সালের প্রশ্ন পড়তে গেলে, বিগত সালের প্রশ্ন পড়তে গেলে কিন্তু ওখান থেকে কমন পেয়ে যান, লেকচারে তো ডেফিনেটলি আছেই। সিয়াচেন হিমবাহ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ডেফিনেটলি ভারত পাকিস্তানের মধ্যে। তো এখানে দুইটা দেশের মধ্যে কনফ্লিক্টের কিছু জায়গা আছে, যেমন ভারত চীনের মধ্যে কনফ্লিক্টের জায়গা আছে, ভারত নেপালের মধ্যে কনফ্লিক্টের জায়গা আছে, ভারত মায়ানমারের সাথে কনফ্লিক্টের জায়গা আছে। এই কনফ্লিক্টের জায়গা থেকে যদি আমরা চিন্তা করি যে ভারত এবং চীনের মধ্যে কনফ্লিক্টের জায়গা ইম্পর্টেন্ট লাদাখ, এটা আছে ভারত চীনের মধ্যে। দেন ভারত এবং নেপালের মধ্যে আমরা জানি কনফ্লিক্টের জায়গা আছে কালাপানি, এর বাইরে আরো আছে লিম্পিয়াধুরা, লিপু লেক, এগুলো আছে। কালাপানি, লিম্পিয়াধুরা, লিপু লেক এগুলো কিন্তু আছে ভারত নেপাল। দেন ভারত এবং মিয়ানমার, ভারত মিয়ানমারের মধ্যে রয়েছে ইম্ফল, ইম্ফল নিয়ে কিন্তু উত্তেজনা রয়েছে।
তো মোটামুটি এগুলো গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের সাথে বিভিন্ন দেশের যে কিছু বিরোধ রয়েছে বা দুই দেশের সীমান্তে যেগুলো রয়েছে সেগুলোর থেকে কিন্তু এগুলো জিনিসগুলো ইম্পর্টেন্ট। লাদাখ ইম্পর্টেন্ট, কালাপানি ইম্পর্টেন্ট। কালাপানির সাথে কয়েকটা জিনিস আমরা জানি। তারপরে ভারত এবং মিয়ানমারের মধ্যে ইম্ফল রয়েছে। আমরা জানি মণিপুরের রাজধানী ইম্ফল, এটা আপনারা জানেন। ওকে, এই প্রশ্নে আসি আমরা, যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজির চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটা? 17টা লক্ষ্যমাত্রা আছে আমরা জানি। তাহলে চতুর্থ যেহেতু বলেছে, আপনাকে সিরিয়ালে কিন্তু মনে রাখতে হবে, 1 2 3 4 5 6 করে সিরিয়ালে কিন্তু 17টা মনে রাখতে হবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যে প্রথম 7 8টা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার কখনো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এইভাবে যে কোনো কিছু যদি এসে থাকে, তাহলে প্রথম 7 8টার মধ্যেই আসবে, এর বাইরে কিন্তু আসার কথা না। ঠিক আছে, যেরকম চতুর্থ দিয়েছে এরকম ভাবে পঞ্চম দিতে পারে, যে পঞ্চম লক্ষ্যমাত্রা কোনটা, ষষ্ঠ লক্ষ্যমাত্রা কোনটা, বা লক্ষ্যমাত্রার নাম দিয়ে বলতে পারে যে এটা কত নম্বর লক্ষ্যমাত্রা, এটা হইতে পারে। তো 17টা লক্ষ্যমাত্রা, এটা আলটিমেটলি রিটেন পরীক্ষায় কিন্তু পড়তে হয়, রিটেনের জন্য পড়তে হয়, পড়া লাগে। তো এটা যদি আপনারা আগে থেকে একটু, এখন থেকে যদি পড়েন আর কি, হ্যাঁ। চতুর্থ লক্ষ্যমাত্রা অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, কোয়ালিটি এডুকেশন, মানসম্মত শিক্ষাটা হচ্ছে চতুর্থ লক্ষ্যমাত্রা। তো এটা পড়ার ক্ষেত্রে অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, আপনারা অনেকভাবেই পড়তে পারেন। হুম। এখানে আমাদের এসডিজি রিলেটেড যে গোলগুলো আছে, এটা কিন্তু মন্ত্রণালয় থেকেও কিন্তু একটা শর্টকাট একটা টেকনিক কিন্তু বের করেছিল, মানে যারা এটা নিয়ে আলোচনা করেছিল বাংলাদেশ থেকে, হ্যাঁ। এই যেখানে দেওয়া আছে, তো এটা দিয়ে আপনারা পড়তে পারেন। আবার আমি বলবো, এটা পড়ার চেয়ে আর একটা সুবিধা হয় যে আপনারা এটা পড়বেন। এই দেখেন, সিরিয়ালে, এটা হচ্ছে সিরিয়ালে যাবে। হুম, এটা কিন্তু সিরিয়ালে যেতে পারে। পুরোটুকু কি আসে নাই নাকি এটা? হুম, এটাতে আসছে, এটা পুরোটুকু নিচে চলে গেছিল। ঠিক আছে, ওকে। দেখেন, পিস অ্যান্ড জাস্টিস, এটা মনে রাখতে পারেন, পিস অ্যান্ড জাস্টিস ফর ওয়াল। ঠিক আছে, ফর ওয়াল, ওয়াল দেওয়া আছে, তারপরে হচ্ছে গুড পার্টনারশিপ, এটা মনে রাখতে পারেন, গুড পার্টনারশিপ, হ্যাঁ। ফর অল গুড পার্টনারশিপ। তাহলে দেখেন, আপনি এইচডিজির গোলটা আসলে বিভিন্ন ভাবেই মনে রাখা যায়, 17টা গোল। সবাই নিউমেরিক দিয়ে মনে রাখা যায়, যে একটা শব্দের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে, এই ওয়ার্ড দিয়ে গোল নাম্বার মনে রাখা যায়। ঠিক আছে, যদি আমরা মনে করি যে এখান থেকে দুই, তিন, চার, উইমেন রিলেটেড কিছু বিষয় আছে। আচ্ছা, আমি ওটা নিউমেরিকটা আমি বলে দিচ্ছি পরে। তাহলে দেখেন, পভার্টি অ্যান্ড সরি পিচ অ্যান্ড জাস্টিস। পিচ অ্যান্ড জাস্টিস তো আমরা এমনিতে কি জানি, যে কিসের জন্য প্রয়োজন, গুড সাস্টেনেবিলিটির জন্য প্রয়োজন কিন্তু। হ্যাঁ, গুড সাস্টেনেবিলিটি বা হচ্ছে গুড পার্টনারশিপ বলতে পারেন, যে একটা ভালো সম্পর্কের জন্য, সকলের জন্য ন্যায্যতা নিশ্চিত করার জন্য কিন্তু একটা পিস অ্যান্ড জাস্টিসটা প্রয়োজন হয়। তাহলে পিচ অ্যান্ড জাস্টিস ফর অল গুড পার্টনারশিপ, এটা মনে রাখতে হবে। তাহলে তাহলে আমার সাথে বলেন, পিচ অ্যান্ড জাস্টিস ফর অল গুড পার্টনারশিপ। তাহলে এটা বললে কি কি হয়ে যাচ্ছে, পি তে হয়ে যাচ্ছে পভার্টি, ই তে এন্ড হাঙ্গার,
বা জিরো হাঙ্গার, এটা হতে পারে, যেহেতু ই আছে তার এন্ড হাঙ্গার দিয়ে বলা আছে। এতে হচ্ছে অল গুড হেলথ, হ্যাঁ, গুড হেলথের কথা বলা আছে, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং বলা যাচ্ছে, লেখা আছে। সি তে হচ্ছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, আর ইতে হচ্ছে এডুকেশন। এই পাঁচটা চলে গেল। তারপরে অ্যান্ড এর ক্ষেত্রে হচ্ছে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, অ্যাফোর্ডেবল এনার্জির কথা বলা আছে। দেন এ গেল। এরপরে আছে এ, এন আছে, এন, এন এর ক্ষেত্রে আছে নো ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেট অ্যাকশনের কথা বলা আছে, এটাতে মনে রাখা যাচ্ছে। দেন ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, এটা বলা আছে। দেন আর কি আছে, এন্ড হইলো জাস্টিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন, এইভাবে বলতে পারবেন। ফর, এফ তে হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা সরি ইনক্লুশন। তারপর ও আছে ওপেন ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, ইংলিশ নামগুলো দিয়ে মনে রাখবেন, কারণ ইংলিশের ক্ষেত্রে এটা লাগে, অনেক সময় ইংলিশ এসে তে আসবে এটা, তো এস এর ক্ষেত্রেও কিন্তু এগুলো লাগে। আপনি ইংলিশটাই মনে রাখেন, ইংলিশ দিয়ে মনে রাখলেও এটা বাংলায় কনভার্ট করতে পারবেন, একবারেই মনে রাখলে এটা সুবিধা হবে। দেন ও গেল। আর এর পরে হচ্ছে রেসপন্সিবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন, আমি এইভাবে ইংলিশ দিয়ে কিন্তু একবারে পড়ে ফেলেছিলাম, তাতে আপনার প্রিলিতেও কাজে লাগে, রিটেনেও কাজে লাগে, রিটেন তো আলটিমেটলি এগুলো পড়তেই হয়। তারপরে এতে হচ্ছে অ্যাকশন, অ্যাকশন অন ক্লাইমেট, ক্লাইমেট চেঞ্জ যেটা। দেন এ গেল। তারপর এল, এল তে দুইটা আছে, অলের হচ্ছে এল তে দুইটা, লাইফ বিলো ওয়াটার, দেন হচ্ছে লাইফ অন ল্যান্ড, দুইটাই আছে। আর জিতে হচ্ছে গুড পার্টনারশিপ, মানে গুডের ক্ষেত্রে দুইটা কথা বলা আছে, মানে গুড পার্টনারশিপের ক্ষেত্রে দুইটা কথা বলা আছে। গুড পার্টনারশিপের কথা বলা আছে একটা, গুড পার্টনারশিপ হচ্ছে পিস, জাস্টিস এন্ড স্ট্রং ইনস্টিটিউশনের কথা বলা আছে। আর সাস্টেইনেবল মানে পার্টনারশিপের ক্ষেত্রে বলা আছে পার্টনারশিপ ফর দ্য গোল বা সাস্টেনেবিলিটি ফর অল। ঠিক আছে, এটা কিন্তু পুরোটাই দেওয়া আছে, এটা পুরোটাই স্ক্রিনশট নিয়ে সুন্দর করে আবার তুলে ফেলবে, এটা সিরিয়ালে এটা পড়বে। আচ্ছা, এর বাইরে আর কিছু যেটা আছে, দুইটা জিনিসই কিন্তু এখানে দেওয়া আছে, যার যেটা সুবিধা হয়, যেটা মনে রাখতে সুবিধা হয় সে সেটা মনে রাখবেন। আমি দুইটা জায়গা থেকে আমি আলোচনা করছি, যার যেটা সুবিধা হয়, হ্যাঁ। আবার কিন্তু এটা এইভাবে মনে রাখা যায়, আই হোপ উই ক্যান, এটাতেও কিন্তু মনে রাখা যায়, এখানে পুরোপুরি দেওয়া আছে। আই দিয়ে দুইটা আছে, ইনইকুয়ালিটি ইনোভেশন, এইচ তে হাঙ্গার হেলথ, ওতে ওশান, তারপর পি তে হচ্ছে পভার্টি পিস পার্টনারশিপ, ইতে হচ্ছে এডুকেশন এনার্জি ইকোনমিক, তারপর হচ্ছে ইকো স্টাইল, তারপর ক্যানতে হচ্ছে ক্লাইমেট কনজাম্পশন সিটিজ। ঠিক আছে, উইতে হচ্ছে উইমেন, উইমেন আর হচ্ছে ওয়াটার। তো দুইটা দিয়ে কিন্তু মনে রাখা যায়, যার জন্য যেটা সুবিধা হয় আপনারা সেটা বেছে নেবেন। ঠিক আছে, ওকে। এরপরে আছে মেনোমিক কিছু আছে, নেমোনিক কিছু আছে, দেখেন। লেটার কাউন্ট দিয়ে কিন্তু মনে রাখতে পারবেন, লেটার কাউন্ট। যেমন উইমেনের মধ্যে আছে কি পাঁচটা ওয়ার্ড আছে, সরি পাঁচটা লেটার আছে, তাহলে পাঁচটা লেটার মানে হচ্ছে এখানে গোল নাম্বার হলো 5, এইভাবে মনে রাখা যায়। ইকোনমিকে 8টা আছে, তো এটা গোল নাম্বার 8। ইনইকুয়ালিটিতে 10টা আছে, তো গোল নাম্বার 10। হেলথ সিটি হচ্ছে 11। ক্লাইমেট চেঞ্জ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, 13 নম্বরে আছে। লাইফ বিলো ওয়াটার 14 নম্বরে বলা আছে। চার চার নম্বরটা তো আসছে, উইমেনটা ইম্পর্টেন্ট, ইকোনমিকটা ইম্পর্টেন্ট, ক্লাইমেট চেঞ্জের 13 যেটা আছে এটা ইম্পর্টেন্ট, এগুলো সব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এইভাবে আবার কিন্তু এখানে টোটালটা দেওয়া আছে একবারে, হ্যাঁ। তো যেটা আপনার মনে থাকে সেটা সেভাবে মনে রাখবেন। আই হোপ উই ক্যান, এটাতেও মনে রাখা যায়। ঠিক আছে, তাহলে এটা টোটালি যদি আমি বলি, আমি বলছি 1 থেকে 8 পর্যন্ত সিরিয়াল এটা পড়ার চেষ্টা করবেন। 8-এর পরে দেখা যাবে যে তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি বলি, পভার্টি তো আছেই, 2 হাঙ্গার, 3 হেলথ, গুড হেলথ এন্ড ওয়েলবিং। ঠিক আছে, 4 এডুকেশনের কথা বলা আছে, 5 উইমেনের কথা বলা আছে, এগুলো তো ইম্পর্টেন্ট, এই পাঁচটা খুবই ইম্পর্টেন্ট। আর ক্লাইমেট অ্যাকশন যেটা বা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলা আছে, কোড নাম্বার হচ্ছে 13, এটা খুবই ইম্পর্টেন্ট, যে জলবায়ু পরিবর্তনের সাথে যেহেতু সবকিছু রিলেটেড, বর্তমানে আন্তর্জাতিক পরিবেশের সাথে রিলেটেড, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার জন্য। ওকে, তো এটা এই পর্যন্তই। তারপর আসেন জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকল কোনটা। এখানে বলছে, এখানে যদিও কনভেনশনের কথা বলা আছে, যে বায়োসেফটি টু দা কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এটা কোনটা, এটা কথা বলেছে। তো এখানে এটা কিন্তু আমি আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু এবং কূটনীতির মধ্যে এটা একটা সুন্দর বক্স করেই কিন্তু আমি এটা দিয়েছিলাম। আর এটা আমরা জানি যে এটা বিগত সালের প্রশ্নও কিন্তু এসেছে, প্রিভিয়াসলিও কিন্তু এটা এসেছে। তাহলে কার্টাগোনার প্রোটোকলটা আছে, এটা রাইট অ্যান্সার, যে জৈব নিরাপত্তা বিষয়ে
প্রোটোকল যেটা সেটা হচ্ছে কাটাগোনা প্রোটোকল। তো এটা ইংলিশ নামও কিন্তু আছে, বায়োসেফটি টু দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। তো ইংলিশ নামটা এটা প্রশ্ন থেকেই আপনারা মুখস্থ রাখবেন, প্রশ্ন থেকে মুখস্থ রাখবেন, কারণ এটা আপনাকে হেল্প করবে। আর দেখেন এখানে আসেন, এর বাইরে যেগুলো আমি ক্লাসে আপনাদের পড়িয়েছিলাম সেখান থেকে প্রোটোকলগুলো কিন্তু সব একসাথে কিন্তু দেওয়া ছিল। প্রোটোকল, এই যে পরিবেশ বিষয়ক প্রোটোকল যেগুলো আছে এখানে কাটাগানা প্রোটোকলের মধ্যে কিন্তু ডিটেলস দেওয়া আছে, যে কাটাগানা প্রোটোকল অন কিসের উপরে কাটাগানা প্রোটোকলটা দেওয়া আছে, অন বায়োসেফটি টু দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এটা জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকল। এটা কোথায়, মানে এটা জায়গাটা কোথায় কোথায়, মন্ট্রিল কানাডাতে এটা হয়েছে। হুম, এটা স্বাক্ষরিত হয়েছে মন্ট্রিল কানাডাতে। কিন্তু এটা কিন্তু কাটাগানা কেন বলা হচ্ছে, তাহলে এটা মন্ট্রিল প্রোটোকল কেন বললো না, যেহেতু মন্ট্রিলে হয়েছে মন্ট্রিল কেন বলা হচ্ছে না? এটা, এই প্রোটোকলটা কিন্তু কলম্বিয়ার কাটাগানাতে স্বাক্ষরের কথা ছিল, পরে এখানে হয়নি, জায়গাটা চেঞ্জ হয়েছে, হওয়ার পরে মন্ট্রিলে চলে গেছে। ঠিক আছে। তারপর বাংলাদেশ মানে স্বাক্ষর করে 2000 সালেই, মানে যে বছর স্বাক্ষর হয়েছিল সেই বছরই বাংলাদেশ স্বাক্ষর করে, কার্যকর 2013-তে স্বাক্ষর মানে কার্যকর হয়েছিল, পরবর্তী বাংলাদেশ অনুমোদন করে কিন্তু 2004 সালে গিয়ে, 1 বছর পরে কিন্তু এটা হয়েছিল। আর বাদ বাকি আরো কিন্তু প্রোটোকল দেওয়া আছে। যারা মেইন কোর্সে আছেন তারা তো এটা পেয়েছেনই, আর যারা কিনা মেইন কোর্সে নাই আরএসআই আছেন তারা এটা পুরোটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এটা আপনারা পুরোটা আপনার খাতায় লিখে রাখেন সুন্দর করে। ঠিক আছে, স্ক্রিনশটটা দিয়ে রাখেন। দেন আসি, সরি এখানে না, তাহলে ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন, এটা এখান থেকেই এসেছে পরীক্ষাতে, পরিবেশবাদী আন্দোলন, ফ্রাইডেজ ফর ফিউচার। এটাও আমরা জানি যে এখানে আছে, তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যক্তিগত উদ্যোগে যে পরিবেশ নিয়ে কিছু আন্দোলন হয়েছে বা পরিবেশ নিয়ে কিছু কর্মসূচি আছে যেগুলো ব্যক্তিগত উদ্যোগে, তার মধ্যে গ্রিন বেল্ট মুভমেন্ট, এটা 2004 সালে কেনিয়ার যে নোবেল জয়ী পরিবেশ কর্মী ছিল ওয়াঙ্গিরি মাথায়, তার বনায়ন কর্মসূচি ছিল একটা। আর ফ্রাইডেজ ফর ফিউচার, এটা সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গের 1 সপ্তাহের একটা কর্মসূচি ছিল। হুম, সপ্তাহে একদিনের একটা কর্মসূচি, পরিবেশ কর্মসূচি ছিল, সেটা কিন্তু এই ফ্রাইডে ফর ফিউচার। এটা, এর বাইরে দেশভিত্তিক কিছু উদ্যোগ রয়েছে আর বাংলাদেশের কিছু উদ্যোগ রয়েছে, এগুলো এখানে দেওয়া আছে। যারা কিনা মেইন কোর্সের স্টুডেন্ট না, তারা এটা পুরোটাকে স্ক্রিনশট নিয়ে নেন। ঠিক আছে, আপনাদের খাতায় নোট খাতায় এটা পুরোটা তুলে ফেলবেন। ঠিক আছে, যতটুকু আছে এখানে পুরোটাই নোট খাতায় রাখবেন। ওকে, দেন আসি আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কত বছর, ইন্টারন্যাশনাল কোর্ট ফর জাস্টিস, আইসিজে এর। এখান থেকে কিন্তু বেশ কিছু নাম্বার রয়েছে, এই নাম্বারগুলো থেকে আসে, বছর আছে, সংখ্যা আছে। একটা আছে 3 বছর, একটা আছে 9 বছর, একটা আছে 15, এই সংখ্যাগুলো নিয়ে কিন্তু খুব গন্ডগোল লেগেছে। এমনিতে জানি যে আইসিজে এর সদর দপ্তর কোথায়, হেগে, নেদারল্যান্ডের হেগে কিন্তু এর হেডকোয়ার্টার আমরা জানি। এটা প্রতিষ্ঠা হয় কত সালে, যেহেতু জাতিসংঘের সাথে এটা প্রতিষ্ঠিত হয়েছে 1945 সালে, কার্যক্রম শুরু হয়েছে এর পরের বছরে 1946-এ। তাহলে এখানে আমি যে বললাম যে কিছু সংখ্যা আছে। তা আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ, সভাপতি একজনই থাকবে, তার তিনি 3 বছরের জন্য নির্বাচিত হবেন সভাপতি। সভাপতির পদ চলে গেল, তা আদালতে যদি বিচারক না থাকে তাহলে বিচার কাজ কে করবে, তাই না? তাহলে বিচারপতি অবশ্যই থাকবে বা বিচারক। এই বিচারক থাকে কিন্তু 15 জন, বিচারক থাকে 15 জন। এই 15 জন আবার কয় বছরের জন্য নির্বাচিত হয়, 9 বছরের জন্য। 9 বছরের জন্য এই 15 জন বিচারক কিন্তু নির্বাচিত হন। তাহলে 15 জন 9 বছরের জন্য, এটা হচ্ছে বিচারকের জায়গাটা। আর সভাপতি যেটা সেটা একজন, তিনি কিন্তু 3 বছরের জন্য নির্বাচিত হন। তো সভাপতি যেহেতু কম, তা তিনি কম বছরের জন্য থাকবেন, 3 বছরের জন্য। আর বিচারক বেশি, 15 জন, এরা কিন্তু 9 বছরের জন্য নির্বাচিত হন। ওকে, দেন আসেন উত্তর আটলান্টিক চুক্তি কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাতে ব্যক্ত হয়েছে, যৌথ নিরাপত্তা, কালেকটিভ সিকিউরিটি, কালেকটিভ সিকিউরিটি, যৌথ নিরাপত্তা। আমরা জানি যে ন্যাটোর যে চুক্তিগুলো রয়েছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটাই তো চুক্তি।
এই চুক্তিতে মানে এদের কিন্তু 14টা আর্টিকেল আছে। কয়টা আর্টিকেল? এই চুক্তিতে কিন্তু 14টা আর্টিকেল রয়েছে। তাহলে কত নম্বর আর্টিকেলে কি কথা বলা আছে? দুইটা আর্টিকেল গুরুত্বপূর্ণ, 5 নম্বর আর্টিকেল গুরুত্বপূর্ণ এবং 10 নম্বর আর্টিকেল। এই 5 নম্বর আর্টিকেলে বলা আছে কালেকটিভ সিকিউরিটি, এই সিকিউরিটির কথা বলা আছে। আর আর্টিকেল 10-এ বলা আছে নতুন সদস্য ভুক্তির ব্যাপারে। ঠিক আছে, বা এটাকে বলা হচ্ছে ওপেন ডোর পলিসি। ওপেন ডোর পলিসি, নতুন সদস্য ভুক্তি। এখন নতুন সদস্য তো আর এশিয়া থেকে নিবে না, এটা একটা ক্রাইটেরিয়া আছে যে নতুন সদস্য হতে হলে ইউরোপিয়ান কান্ট্রি কিন্তু হইতে হবে, অবশ্যই অবশ্যই ইউরোপিয়ান হতে হবে। অবশ্যই ইউরোপিয়ান হতে হবে। ওপেন ডোর পলিসি 10-এ বলা আছে, ওপেন ডোর পলিসি। তার মানে এই উত্তর আটলান্ট বা ন্যাটোর সদস্য হইতে গেলে নতুন যে সদস্য নেয়, এই সুইডেন যে ন্যাটোর সদস্য হইলো, হুম, তারপরে ইউক্রেন যে হইতে যাচ্ছিল, এই নতুন সদস্যগুলো যে হওয়ার যে বিষয়টা থাকে, নতুন সদস্য হবে এই ন্যাটোর কত নম্বর আর্টিকেল অনুসারে, বা ন্যাটো যে নতুন সদস্যকে ইনক্লুড করবে, সুইডেনকে ইনক্লুড করলো, এটা তাদের কত নম্বর আর্টিকেলে বলা আছে? ডেফিনেটলি এটা 10 নম্বর আর্টিকেলে বলা আছে। সেই আর্টিকেলের ক্ষমতা বলেই কিন্তু নতুন সদস্য এখানে অন্তর্ভুক্ত হচ্ছে। ঠিক আছে, ওকে, ইন্টারেস্টিং একটা প্রশ্ন ছিল। দেন আসে আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? এখানে কয়েকটা বিষয় আছে। ইতিবাচক ধারণা, এখান থেকে আপনারা অনেকে যারা এটা পারেন নাই বা এই জিনিসগুলো কখনো ফেস করেননি, তারা এগুলো কখনোই দাগাইতে যাবেন না। কনফিউশন তো কাজ করবেই, কিছু বিষয় আছে তত্ত্বগুলো। তা ইতিবাচক ধারণা কোনটা দিবে? এটা অনেকে এখান থেকে হয়তো ধারণা থেকে নিতে পারেন যে মার্ক্সবাদ তো সম্পূর্ণ আলাদা, এখানে কোনোটি নয় একটা বলা আছে, এটা তো বাদ, অ্যান্সার তো হলে হবে না। তারপর মার্ক্সবাদ নিয়ে কি নিয়ে আলোচনা করে সেটা আমরা জানি, শ্রেণী বৈষম্য বা শ্রেণী সংগ্রাম নিয়ে আলোচনা করে। তাহলে ইতিবাচক ধারণা যখন দিবে, যেহেতু উদারতাবাদের মধ্যে কিন্তু এটা আছে, লিবারালিজম। হুম, লিবারালিজম, এই উদারতাবাদের কারণে কিন্তু জাতিপুঞ্জ কিন্তু পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়েছে কার্যকরী ভূমিকার কারণে। তারপর বাস্তববাদ হচ্ছে রিয়েলিজম। রিয়েলিজম ডেফিনেটলি বাস্তবতা দেখে। রিয়েলিজম, বাস্তবতা দেখা মানে কি? একটা দেশের জাতীয় স্বার্থ দেখা। কোনো দেশই তার জাতীয় স্বার্থের বাইরে কোনো কিছু, কোনো আইন বা কোনো দেশের সাথে চুক্তি করবে না যেটা জাতীয় স্বার্থের পরিপন্থী হয়। তাহলে একটা দেশ আর একটা দেশের সাথে সম্পর্ক রক্ষা করে কিন্তু বাস্তববাদের ভিত্তিতে। ডেফিনেটলি তারা জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই কিন্তু যেকোনো পদক্ষেপ গ্রহণ করে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দেখেন, তাহলে এই 20টা প্রশ্ন যেটা ছিল, এই 20টা প্রশ্ন কিন্তু ছিল আন্তর্জাতিক বিষয়গুলি থেকে। ওকে, দেন আসে ইংরেজি, মানে ইংলিশ গ্রামার এন্ড ল্যাঙ্গুয়েজ থেকে 21টা প্রশ্ন আমরা জানি এখানে কমন আসছিল 35টার মধ্যে। 35টার মধ্যে 21টা প্রশ্ন টোটাল কমন। আর আরএসএ থেকে যদি আমরা চিন্তা করি, আরএসএ থেকে 20টা ছিল, 21টার মধ্যে আরএসএ থেকে কিন্তু 20টা ছিল। তাহলে এখান থেকে একটা ইনফরমেশন এখান থেকে আপনারা নিতে পারেন, গাইডলাইন নিতে পারেন। যদি আপনারা জানেন যে 46-এ ইংলিশ গ্রামার এন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে গ্রামার পার্টটা তুলনামূলক কঠিন হয়েছিল, ল্যাঙ্গুয়েজ পার্টটা কিন্তু কমন ছিল। ল্যাঙ্গুয়েজ পার্ট থেকে যে কটা প্রশ্ন ছিল তার সবগুলোই প্রায় কমন ছিল। হ্যাঁ, সবগুলোই প্রায় কমন ছিল। আর মানে লিটারেচার পার্ট থেকে, ল্যাঙ্গুয়েজ পার্টে যেটা বা ইংলিশ গ্রামার পার্ট থেকে কিন্তু খুব বেশি কমন ছিল না, একটু প্রশ্নটাও একটু ডিফারেন্ট হয়েছিল, খুব বেশি কিন্তু প্রশ্ন কমন ছিল না। তাহলে প্রশ্ন যদি বেশি কমন না থাকে, তাহলে আমরা দেখলাম যে আপনি মেইন পড়া পড়েও কিন্তু খুব বেশি কমন পান না। দেখেন, মেইন কোর্স থেকেও কিন্তু থেকে 21টা প্রশ্ন কমন আসছে। শুধু বিগত প্রশ্ন পড়েও কিন্তু, বা আরএসএ পদ্ধতিতে বিগত প্রশ্ন যে আমি পড়িয়েছিলাম এর আগের বিসিএস পর্যন্ত, দশম থেকে 45 পর্যন্ত, ওইগুলো থেকে কিন্তু 20টা প্রশ্ন কিন্তু কমন এসেছিল। আমার কাছাকাছি কিন্তু এটা। আর যদি দেখা যাচ্ছে যে প্রশ্ন সহজ হয়, তখন হয়তো মেইন কোর্সের যে পড়াশোনাগুলো আছে বা মেইন যে পড়াশোনা আপনারা করেন, সেখান থেকে হয়তো বেশি প্রশ্ন কমন পাবেন। কিন্তু যদি প্রশ্ন কঠিন হয়, তাহলে ডেফিনেটলি বিগত সালের প্রশ্নাবলীকে যতটুকু আপনি গ্যাদার করবেন, তাহলে দেখা যাবে যে মেইন কোর্স যে পড়লেন মোটামুটি সেখান থেকে সমপরিমাণ নাম্বারই আপনি এটা কালেক্ট করতে পারবেন। খুবই কাছাকাছি। তার মানে বিগত সালের প্রশ্নগুলো খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। যদি কম পরিশ্রম করে বেশি নাম্বার পেতে চান, মেইন কোর্সে যখন আপনি পড়েছেন তখন তো অনেক পড়া পড়েছেন এর সাথে, আর বিগত সালের প্রশ্ন ডেফিনেটলি তার চেয়ে কম হবে। তাহলে এই দুইটা থেকে কিন্তু আমরা
দেখলাম যে কাছাকাছি সংখ্যক কিন্তু প্রশ্ন কমন এসেছে, খুব বেশি কম পড়া কিন্তু হয়নি। ওকে, তাহলে আসেন, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব? কোনটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে? এখানে সিঙ্গেল কোনো অ্যান্সার নেই, এখানে সুগার আছে, স্যান্ড আছে। এগুলো কি হয়, এটা আমরা জানি এখানকার সবগুলো নাউন আছে, আবার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সুগারটা আমরা নাউন ভার্ব দুটো হিসেবে ব্যবহার করা যায়, স্যান্ডটাও তাই। তো দুইটাই অ্যান্সার এখানে এই হিসেবে জানবেন, নাউন এবং ভার্ব দুটো হিসেবে ব্যবহৃত হয়েছে। ইন ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ এ প্রিপোজিশন? লাইকটা বিভিন্ন জায়গায় বাক্যের সব জায়গায় লাইক ব্যবহৃত হয়েছে, এক এক জায়গায় কিন্তু এক এক মানে এক এক পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে শি লাইকস টু ইট ফিশ, এখানে দেখেন হি সাবজেক্টের পরে ডেফিনিট একটা ভার্ব আছে, ডেফিনিট একটা মেইন ভার্ব, এটা তো প্রিপোজিশন না। হি লাভস লাইক হিজ ফাদার ডাজ, সে তার বাবার মতো, বাবা যেভাবে হাসে সেভাবে হাসে। দুইটা কিন্তু আলাদা। দেখেন, সাবজেক্টের পরে এটা একটা ভার্ব, এটা সাবজেক্ট, এটার পরে একটা ভার্ব, তার মানে দুইটা সাবজেক্ট আছে, দুইটা ভার্ব আছে, তার মানে দুইটা আলাদা আলাদা সেন্টেন্স কিন্তু, বুঝাচ্ছে তার মানে দুইটা আলাদা আলাদা অংশ। তা দুইটা অংশকে যে এটা যুক্ত করবে, তো ডেফিনেটলি সেটা একটা কনজাংশন। কনজাংশন। হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক এ ক্যাট, লাইক এ ক্যাট মানে হচ্ছে বিড়ালের মতো সে ক্লাইম্ব করেছিল, তাহলে মতো অর্থে বোঝাইতে এটা ডেফিনেটলি প্রিপোজিশন। হুম, প্রিপোজিশন। কোনো কিছুর মতো যখন হয়, এখানে মতো বলা আছে বিড়ালের মতো সে ক্লাইম্ব করেছে, ডেফিনেটলি এটা একটা প্রিপোজিশন। দেন আসেন যে এখানে আর দেখছি, এখানে আরটা হচ্ছে ভার্ব, ভার্বের আগে বাদ বাকি যা যা আছে পুরোটাই আমরা নাউন হিসেবে মানে সাবজেক্ট ধরবো। লাইক মাইন্ডেড পিপল, আমরা জানি যে এই পিপলটা হচ্ছে নাউন, আর নাউনকে এটা সমমনা ব্যক্তি মানে কি, এই অংশটুকু কি বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ, যেহেতু এর আগে ব্যবহৃত হয়েছে নাউনের আগে কোনো কিছু যদি হয় লাইক মাইন্ডেড একসাথে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে এটা কাজ করেছে। তার মানে এটা বুঝতেই পারছেন যে এটা প্রিপোজিশন না, আর অ্যান্সার অলরেডি আমরা পেয়ে গেছি প্রিপোজিশন কোনটা। ওকে, দেন আসেন, হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট, এই ঘটনার পর সে মারা গেল। আমরা জানি এই রিলেটেড প্রশ্ন কিন্তু এর আগে এসেছিল, ফলোইং দ্য ইনসিডেন্ট, তাহলে ডেফিনেটলি এটা একটা প্রিপোজিশন। আর যেহেতু আইএনজি আছে, এটাকে কিন্তু পার্টিসিপাল প্রিপোজিশনও বলা হয়। প্রিপোজিশন, ঠিক আছে। ফলোইংটা এটা কিন্তু বিভিন্ন হিসেবে ব্যবহার করা হয়, বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। পার্টিসিপাল প্রিপোজিশন হইলো, আবার ফলোইংটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। অ্যাডজেক্টিভ হিসেবে কোথায় ব্যবহৃত হয় খেয়াল করেন, দ্য ফলোইং ডে যখন বলা হবে, দ্য ফলোইং ডে, ডে নাউন, নাউনের আগে যে ওয়ার্ডটা আছে সেটা ডেফিনেটলি নাউনকে মডিফাই করে, ডেফিনেটলি এই ফলোইংটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো এটা ব্যবহার দেখে আসলে বুঝতে পারবেন এখান থেকে। দেন আসেন, রাইটিং এ ডায়েরি ইজ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ রাইটিং স্কিল। রাইটিং এ ডায়েরি, এটা যখন আমরা ফ্রেজ বা ক্লজ যখন নিয়ন্ত্রণ মানে নির্ণয় করতে বলেছি, ফ্রেজ বা ক্লজ নির্ণয়ের ক্ষেত্রে দেখেছি যে ইট দ্বারা যদি আনসার করে যদি একটা রাইট আনসার পাওয়া যায়, ইট, ইট বসাইয়া, ইট, এবং রাইটিং এ ডায়েরি এর পরিবর্তে যদি আমরা ইট বস, ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল, তাহলে এটা দ্বারা পরিপূর্ণ অর্থ পাচ্ছি বা বাক্যটা শুদ্ধ কিন্তু হচ্ছে, বাক্যটা কিন্তু শুদ্ধ হয়ে যাচ্ছে। একটু দেন রাইটিং, এই যে ডায়েরি, সরি, রাইটিং এ ডায়েরি ইজ ভেরি গুড প্র্যাকটিস, তাহলে ইট দ্বারা যদি রিপ্লেস করে একটা পরিপূর্ণ মিনিং পেয়ে যায়, যে সেন্টেন্সটা মেকিংটা ঠিক থাকে, ডেফিনেটলি সেটা নাউন জাতীয় কিছু হবে। ঠিক আছে, তাহলে নাউন ফ্রেজ ডেফিনেটলি, এখানে অন্য কিছু যেহেতু নাই, ফ্রেজ হিসেবে নাউন ফ্রেজ, এটা আপনার মূল ক্লাসে কিন্তু এভাবে পড়িয়েছি, আপনারা জানেন।
আর অনেকে এটা আপনারা জানেন already। দেন আসি 5 নম্বর প্রশ্ন, fill in the blank with the correct word ড্যাশ he lay on the ground groaning। ঠিক আছে, কেউ যখন হয় ইনজুর্ড হয়ে যাওয়ার পরে সে হয়তো গ্রাউন্ড করে হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে এরকম হতে পারে ইনজুরি পরে। এখানে যে বিষয়গুলো আছে যে এটা ইনজুর্ড হওয়ার পরে জানি থেকে হয়ে এখন ইনজুর্ড গ্রাউন্ড করি, তখন আমরা ইনজুর্ড ব্যবহার করতে পারি। ইনজুর্ড দিয়ে হি লে অন দ্য গ্রাউন্ড, অন দ্য গ্রাউন্ড গ্রোয়িং, এভাবে লিখতে পারি যে ইনজুর্ড আছে, বিং নাই, আবার এখানে ইনজুর্ড আছে। দুইটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে আমরা ইনজুর্ডটা দেখাইতে পারি, তবে এখানে একটা অবশ্যই কমা থাকা লাগবে সেক্ষেত্রে। তাহলে বিং ইনজুর্ড, আর না হলে এখানে ইনজুর্ড থাকতে হবে, ইনজুর্ডের পরে একটা কমা থাকতে হবে, তাহলে একটা রাইট অ্যান্সার হয় দুইটার ক্ষেত্রে। তাহলে এটা পরিপূর্ণ, প্রশ্নটা কিন্তু পরিপূর্ণ কারেক্ট না। ঠিক আছে, পরিপূর্ণ কিন্তু কারেক্ট না, 50% কারেক্ট। তো এসবের ক্ষেত্রে কনফিউশন লাগলে ছেড়ে দেবেন। ঠিক আছে, আর এটা অবশ্যই প্যাসিভ টেন্সে কিন্তু নিতে হবে। আমরা দেখি বাদ বাকিগুলো কিন্তু সবই অ্যাক্টিভ সেন্সে, ইনজুরিং দিয়ে যখন শুরু হবে অ্যাক্টিভ সেন্সে, তারপর হ্যাভিং ইনজুর যেটা শুরু হয় সেটাও অ্যাক্টিভ সেন্সে যাচ্ছে। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে এগুলো অ্যান্সার কিন্তু হচ্ছে না সেক্ষেত্রে। ওকে, ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ বাই অ্যান্ড লার্জ। এর দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? এই ফ্রেজগুলো দিয়ে কিন্তু সাধারণত অনেকগুলো প্রশ্ন এসে থাকে, যেমন বাই অ্যান্ড লার্জ, বাই অ্যান্ড বাই দা বাই, এগুলো কিন্তু আসতে পারে। বাই অ্যান্ড লার্জ যেটা এসেছে এটা অন দ্য হোল, প্রশ্ন অনুসারে এটা অন দ্য হোল অর্থাৎ সামগ্রিকভাবে বোঝাচ্ছে, সামগ্রিকভাবে অথবা মোস্টলি আমরা বলতে পারি। মোস্টলি হতে পারে অথবা অন দ্য হোল, সামগ্রিকভাবে যদি কোনো কিছু বোঝাই তাহলে কিন্তু অন দ্য হোল হচ্ছে অথবা মোস্টলি হচ্ছে এটা। দেখেন, আর এই প্রসঙ্গে যদি আমরা দেখি যে আরো অ্যাড করতে পারি যে বাই অ্যান্ড বাই, বাই অ্যান্ড বাই হতে পারে, দেন বাই দা বাই, এগুলো মোস্ট ইম্পর্টেন্টলি এগুলো ব্যবহার করা হয়, ফ্রিকোয়েন্টলি কিন্তু এগুলো ব্যবহার করা হয়। যখন আমরা কথা বলি, কথা প্রসঙ্গে যখন বলি বাই দা বাই, এই কথা কিন্তু বলি, তাহলে এই জায়গাটা আপনি কথা প্রসঙ্গে বলতে পারেন, বা ইনসিডেন্টালি, ইনসিডেন্টালি অথবা কথা প্রসঙ্গে আমরা সাধারণত এই ফ্রেজগুলো ব্যবহার করে থাকি। আর বাই অ্যান্ড বাই যখন বলা হচ্ছে সেটা ইভেনচুয়ালি, ঘটনাক্রমে এটা আর কি। তো আমরা জানি যে ইংলিশগুলো ইংলিশেই আসে সাধারণত, তো ইংলিশটা আপনারা পড়বেন আর আলটিমেটলি। ঠিক আছে, দুইটার মধ্যে যে কোনোটা দিয়ে থাকতে পারে, ইভেনচুয়ালিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর বাই দা বাই সেটা হচ্ছে ইনসিডেন্টালি। তাহলে বাই অ্যান্ড লার্জ ছিল, এর সাথে আমি রিলেট করে বাই অ্যান্ড বাই বলে দিলাম, বাই দা বাই বলে দিলাম, ইম্পর্টেন্ট। দেন আসেন চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন্ড। আন্ডারলাইন্ড এর জায়গায় আমরা আসলে কি বসাতে পারি? হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস ফর ভোটিং, অফ ভোটিং ফর মি। সে আমাকে ভোট দেওয়ার কথা ছিল, সে কথা দিয়েছিল, কিন্তু হঠাৎ করে ওয়েন্ট ব্যাক, সে পিছিয়ে গেল তার প্রমিস থেকে। যে প্রতিজ্ঞা করেছিল সে প্রতিজ্ঞা থেকে সে পিছিয়ে গেল, হি ওয়েন্ট ব্যাক। তাহলে পিছিয়ে যাওয়া মানে কি? যে প্রতিজ্ঞা নিয়েছিল, যে প্রতিজ্ঞা করেছিল সেটা উইথড্র করেছে, ব্যাপারটা তো এরকম। তার মানে সে সেখান থেকে সরে এসেছে, তার প্রতিজ্ঞা থেকে সরে এসেছে, উইথড্র করা। তো এখানে ওয়েন্ট ব্যাক এর পরিবর্তে আমরা উইথড্র ব্যবহার করতে পারি। আর বাদ বাকি যে অপশনে যেগুলো আছে সেগুলো কোনোটাই কাছাকাছি হয় না। ফরগেট মানে ভুলে যাওয়া, রিইনফোর্সড মানে হচ্ছে নতুন করে গুরুত্ব আরোপ করা, সাপোর্ট তো সাপোর্ট করা, এটা আমরা বুঝতে পারছি। বাদ বাকি কোনো কিছুই কিন্তু এর সাথে যাচ্ছে না, উইথড্রটা কিন্তু ইজিলি যাচ্ছে। তো এই প্রশ্নটা যদি এর আগে কখনো নাও পড়ে থাকেন, অনেকে অ্যান্সার করতে পেরেছেন। দেন আসলে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, ব্যাগের বাইরে, তাহলে থলের বিড়ালটাকে বাইরে নিয়ে আসা। থলের বিড়ালটা বাইরে নিয়ে আসা মানে কি বোঝাচ্ছে? এটাকে যদি আমরা এইভাবে মিনিং করি, আর এখানে যেটা দেওয়া আছে তার মানে হাটে হাড়ি ভাঙার মতো অবস্থা, তাই না? সিক্রেট যেটা আছে সেটা রিভিল করে দেওয়া, তাহলে রিভিল এর সিক্রেট কেয়ারলেসলি, আর অন্য কিছুই হচ্ছে না। জেনারেশন হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, এই পার্টটাকে, এই ফ্রেজ থেকে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন এসেছে, ফ্রেজ এবং ক্লজ থেকে বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু এসেছে। তাহলে হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, আমরা যদি এটাকে দেখাই, দেখি হি
সাবজেক্ট দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, এ দেওয়া আছে, ম্যান দেওয়া আছে, নাউন। হি ইজ এ ম্যান, সে একজন মানুষ। কি ধরনের মানুষ? টু ডিপেন্ড অন, যার উপরে নির্ভর করা যায়। আপনি যদি বাংলা মিনিংও ধরেন, সে নির্ভর করার মতো একটা লোক, তারপরে আমরা নির্ভর করতে পারি। তার মানে এই ম্যানটাকে কিন্তু বা তাকে এটা কিন্তু মডিফাই করছে। তাহলে মডিফাই করা মানে ডেফিনেটলি কি, সে মানে সে একটা নির্ভর করার মতো লোক। তার মানে কি, এটা তাকে তার দোষ গুণ যেটা আছে, যেগুলো প্রকাশ পায়, সেগুলো তো অ্যাজেক্টিভ। তার মানে তার একটা বিশেষ গুণ প্রকাশ পাচ্ছে এর মাধ্যমে। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আপনি অ্যাজেক্টিভ করতে পারেন, অ্যান্সার করতে পারবেন যদি নাউনের পরে এক্সট্রা কোনো তথ্য দেওয়া থাকে। ইজ এ ম্যান দিয়ে স্টপ করে দিতে পারতাম, কিন্তু এরপরে আরো কিছু দেওয়া আছে, ইজ এ ম্যান টু ডিপেন্ড অন। তাহলে নাউনের পরে যদি ক্লজ বা ফ্রেজ বসে অন্য কোনোটা, সেটা ডেফিনেটলি অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ ক্লজ অথবা ফ্রেজ হবে। এখান থেকে এই নিয়ম অনুসারে হচ্ছে। আবার যদি এটাকে বাংলা মিনিং করেন, হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন, সে নির্ভর করার মতো একটা মানুষ। তাহলে এই বাংলা মিনিং থেকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ আনসার নিয়ে আসতে পারি। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। এটা আমরা যদি সেকশন করি, হিজ ড্রিম, হিজ ড্রিম পর্যন্ত আর কিছু বললাম না, এই মাঝেরটুকু আমি বাদ দিয়ে দিলাম, হিজ ড্রিম ফাইনালি কেম ট্রু। এইটুকু দিয়েও কিন্তু একটা পরিপূর্ণ মিনিং হচ্ছে, তার স্বপ্ন অবশেষে সত্যি হলো। এইটুকু দিয়েও কিন্তু আমরা মিনিং করতে পারছি, হিজ ড্রিম, তার স্বপ্ন অবশেষে সত্যি হলো, মিনিং কিন্তু হচ্ছে। কিন্তু অতিরিক্ত এই জায়গাটুকু কেন দিল, দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার। তার মানে এই অংশটুকু, অতিরিক্ত যে অংশটুকু দিল, এটা কোন অংশটুকু মডিফাই করছে, তার স্বপ্নটাকে কিন্তু মডিফাই করছে, বা স্বপ্ন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে। তো স্বপ্নটা কোন রিলেটেড সেটাকে মানে তথ্যটা দিচ্ছে। তাহলে দেখি যদি কোনো একটা বাক্যে কোনো মানে সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, যে বাক্যে দেখা যাচ্ছে যে সাবজেক্ট অবজেক্ট বা কমপ্লিমেন্ট অথবা অ্যাপোজিটিভ হিসেবে যদি কাজ করে, সাবজেক্ট ডেফিনেটলি না, অবজেক্টও না এটা, তারপরে কমপ্লিমেন্ট সাধারণত এই ধরনের হয় না, এটা অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হচ্ছে বাক্যে কোনো একটা যদি নাউন থাকে, নাউন সম্পর্কে কোনো অতিরিক্ত কোনো তথ্য দেওয়া। হিজ ড্রিম ডেফিনেটলি নাউন এখানে বলা আছে। তো দেখা যাচ্ছে যে এই ক্লজটা কি করছে, নাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে। তাহলে এটা নাউনের অপোজিটিভ হিসেবে কাজ করছে। তা নাউনের অপোজিটিভ হিসেবে কাজ করা মানে কি, এই ক্লজটা কি, নাউন ক্লজ হবে। বাস। মানে এটা যদি আপনি পুরোটা যদি এভাবেও আপনি খেয়াল করেন যে ফাইনালি কাম ট্রু, এই যে কাম ট্রু এখান থেকে তো ভার্বটা শুরু, তার আগের একটা সাবজেক্টের প্রথম অংশ, সরি একটা সেন্টেন্সের তো শুরুর অংশটুকু সাবজেক্ট থাকবে। আর সাবজেক্ট স্থানীয় যেটা থাকে সেটা সাধারণত নাউন হয়, প্রোনাউন হয়। প্রোনাউন ক্লজ ক্লজ বলতে তো কিছু থাকবে না, যেহেতু নাউন ক্লজ আছে, আপনি পুরোটা ধরে কিন্তু একসাথে এই অংশটুকু যে পুরোটা নাউনের অংশ বা সাবজেক্টের পুরোটাই যে নাউন বা প্রোনাউনের অংশ, এটা তো বোঝা যাচ্ছে। তাহলে প্রোনাউন নামে তো কোনো ক্লজ হতে পারে না, তাহলে নাউন ক্লজ দিয়ে কিন্তু অ্যান্সার করা যাচ্ছে। তো গ্রামাটিক্যাল দিকে যদি আমরা খেয়াল করি, সেখান থেকেও নাউন ক্লজ। আর এটা বাদ দিয়েও যদি আপনি শর্টকাটে এটা মনে রাখেন যে ভার্বের আগে যা যা আছে, সামনে যা আছে, মানে ভার্ব শুরু হওয়ার আগ পর্যন্ত যা যা আছে, পুরোটাই তো একটা সেন্টেন্সের সাবজেক্ট। আর সাবজেক্ট অংশে নাউন বা প্রোনাউন থাকে, তাহলে পুরোটাই নাউন ধরতে পারেন, সেখান থেকে নাউন ক্লজ কিন্তু অ্যান্সার করা যায়। ওকে, দেন আসি, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সিম্পল সেন্টেন্স। সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। এটা যদি খোঁজেন তাহলে কিন্তু আর কিছু মার্কার আছে, আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সের কিছু মার্কার আছে, কম্পাউন্ডের কিছু মার্কার আছে। এই মার্কারের চেয়ে আপনাদের বাংলায় যখন আমি পড়িয়েছি, মার্কারের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে সব মানে সেন্টেন্সটা পড়ে বুঝতে পারাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে আমরা সিম্বল সেন্টেন্সটা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারি, যে এখানে কি থাকে, একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে। তো এটা যদি আপনি খেয়াল করেন বাদ বাকি সেন্টেন্স গুলোর মধ্যে, এটা কিন্তু একটাতেই আছে, আই দেওয়া আছে, সাবজেক্ট আছে, স দেওয়া আছে, এখানে ফাইনাইট ভার্ব দেওয়া আছে। আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি। তো পুরোটা কিন্তু একটা সেন্টেন্সে শেষ হয়েছে, বৃদ্ধ লোককে আমাকে অতিক্রম করে গেল, সেটা আমি দেখলাম। ঠিক আছে, ওয়াকিং পাস্ট মি। বাদ বাকি কি দেওয়া আছে, অল দ্যাট গ্লিটারস ইজ নট গোল্ড, দ্যাট দেওয়া আছে, অল সোয়েল, দ্যাট এন্ড সোয়েল। হ্যাঁ, এগুলো সবই কিন্তু কমপ্লেক্স ফরম্যাটে দেওয়া আছে, দ্যাট দেওয়া আছে। আর ডু অর ডাই, অর সাধারণত আমরা জানি করোনা হে মরো, হ্যাঁ, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, যে কোনো হতে পারে। বাংলার ক্ষেত্রে কিন্তু এটা মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এখানে ডু অর ডাই এটা বলা আছে। তাহলে দেখেন এই জায়গাগুলো দুটো কম্পাউন্ড, এটা বুঝতেই পাচ্ছেন, বা যৌগিক শব্দ, যৌগিক বাক্যের মধ্যে বলা আছে এখানে।
এর আগেও কিন্তু আমি মার্কার কিন্তু আপনাদের লিখে দিয়েছিলাম, সেই মার্কারগুলো আপনারা যদি পরে এমনি বুঝবেন। তারপরে মার্কারগুলো আমি আবার একটু রিপিট করছি, কমপ্লেক্সের মার্কারগুলো কি আছে সাধারণত। ইফ, দো, অলদো, অ্যাজ, সিন্স, সেম টাইপের যেগুলো আছে, দ্যাট, সো দ্যাট, টিল, আনটিল, আনলেস, হোয়াইল। আচ্ছা, এর আগেও কিন্তু এগুলো আপনাদের পড়িয়েছিলাম, ঠিক আছে, জাস্ট সেগুলোই রিপিট করানো আর কিছু না। আর কম্পাউন্ডের মধ্যে আপনারা কি কি মার্কার পড়েছেন? অ্যান্ড, ওয়ার, বাট, ইয়েট। মেইন ক্লাসে কিন্তু এগুলোর প্রত্যেকটা ধরে ধরে কিন্তু পড়ানো হয়েছে। দেয়ার ফর, আদারওয়াইজ, হ্যাঁ, আদারওয়াইজ। আচ্ছা, এগুলো গেল, তারপরে আর কি আছে বাদ বাকিগুলো আমি এখানে লিখছি উপরে। যেমন neither nor, either or, then not only but also। কনজাংশন পড়ার সময় আমরা পড়েছিলাম, তাই না? নট অনলি বাট অলসো। তো এগুলো হচ্ছে কম্পাউন্ড এবং কমপ্লেক্স মার্কার যেগুলো আছে সেগুলো কিন্তু লিখে দিলাম। আগে আপনারা পড়েছেন, জাস্ট সেই জায়গাটা একটু রিপিট করে দিলাম, আর কিছু না। ওকে, which is the correct complex form of the sentence? দেখেন, সেন্টেন্স দেওয়া হচ্ছে কারেক্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। ডেফিনেটলি পুরোটা, এটা সাবজেক্ট, এটা ভার্ব, দেন আদার্স অংশটুকু দেওয়া আছে। একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, একটা ভার্ব আছে। তো ডেফিনেটলি সিম্পল, এটা বোঝাই যাচ্ছে। এখানে কমপ্লেক্স হবে, কমপ্লেক্স হওয়া মানে হচ্ছে দুইটা বাক্যাংশ তৈরি হবে, এখানে দুইটা বাক্যাংশ তৈরি হবে আর মার্কার দিয়ে যুক্ত হবে। সেটা কোন জায়গায় ঠিকভাবে দেওয়া আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এ ম্যান, এখানে আমরা যদি এটাকে এলাবোরেট করি, ম্যানটা কেমন? কারেক্ট ম্যান। এ ম্যান হু ইজ কারেক্ট, এটা হতে পারে ইজিলি। তাহলে এ ম্যান হু ইজ কারেক্ট, এরকম ভাবে আর কোন জায়গায় দেওয়া আছে? একটা দেওয়া আছে, দুইটা দেওয়া আছে, বাদ বাকিটা আমরা দেখি। ক্যান নট রেসপেক্ট আদার্স, তো এটা তো ডেফিনেটলি ওটার সাথে কোনোটাই যাচ্ছে না, এটা পুরোটুকু সেন্টেন্সই হচ্ছে না। পরের অংশটুকু সেম থাকবে, ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, সে অন্যদের কখনোই সম্মান পাবে না। ক্যান নট উইন, সম্মান লাভ করতে পারে না। তো ডেফিনেটলি এটা রাইট আনসার। এটা আপনারা খুঁজলেই এটা পেয়ে যাবেন, হ্যাঁ, কঠিন কিছু না। এই কনভার্সনটা খুবই, ট্রান্সফরমেশন গুলো কিন্তু সহজ, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের যে এগুলো তো মেইন ক্লাসে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে, তখন আপনারা জেনেছেন সেগুলো। আর প্রিভিয়াসলি কিছু প্রশ্ন কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, প্রিভিয়াস প্রশ্ন থেকেও কিন্তু এগুলো আসছে। হু এলস ইজ দ্য বেটার প্লেয়ার দ্যান জামান ইন দ্য টিম? দেখেন, এটা পজিটিভ ফর্মে কিন্তু এখানে যেতে বলছে, বেটার দেওয়া আছে এখানে, বেটার, গুড, বেটার, বেস্ট, বুঝতে পারছেন, এটা কম্পারেটিভ ফর্মে দেওয়া আছে। কম্পারেটিভ থেকে আমাকে পজিটিভ ফর্মে নিয়ে আসতে হবে। টিমের মধ্যে বলা আছে, টিমের মধ্যে জাহানের চেয়ে বেটার প্লেয়ার আর কে আছে, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, তার মানে আমি যদি বাংলায়, মানে একদম পজিটিভ সেন্সে যদি বলি, বাংলাতেই যদি আমি বলি যে এখানে জামানের মতো ভালো আর কেউ আছে কিনা, ঠিক আছে, এভাবে কিন্তু বলা যায়। তার মানে ইজ দেয়ার এনি প্লেয়ার দিয়ে কিন্তু শুরু হচ্ছে। পজিটিভ যাওয়া মানে কি, ইজ দেয়ার এনি প্লেয়ার দিয়ে শুরু হবে। এখন ইজ দেয়ার এনি প্লেয়ার দিয়ে যেগুলো শুরু হয়েছে সেগুলো দিয়ে এখন সেন্টেন্স স্ট্রাকচারের দিকে তাকাতে হবে, যে কোথাও মানে গ্রামাটিক্যালি কোনো রং কিছু আছে কিনা। ইজ দেয়ার এনি প্লেয়ার, এনি আদার প্লেয়ার, এখানে আবার এনি আদার প্লেয়ার্স দেওয়া আছে, ডেফিনেটলি এখানে গোলাই করা। আর ইজ দেয়ার এনি আদার এর মধ্যে আর কোনোটাই কিন্তু দেওয়া নেই। তো ডেফিনেটলি এখানে রাইট আনসার আছে, ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান। পজিটিভ আসলে এরকম ইজি। দেন আসি, fill in the blank with correct word. The submarine dipped to avoid dash by the enemy plane. সাবমেরিন, ডুবোজাহাজ যেগুলো আছে, ডিপ টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য এনিমি প্লেন। এনিমি প্লেন, যে শত্রু বিমান যারা আছে, শত্রু বিমান যেন দেখতে না পায়, এই জন্য কি করেছে, সাবমেরিনটা নিমজ্জিত অবস্থায় ছিল, বা ডিপ যেটা হওয়া, একদম সমুদ্রের নিচে বা পানির নিচে কিন্তু
নিমজ্জিত হয়ে যাওয়া, সেটাকেই বোঝাচ্ছে। এটা কেন হইলো? দ্য সাবমেরিন ডিপড কেন হইলো এটা? টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য এনিমি প্লেন। এটাকে দেখতে হবে যে আমাকে কোন সেন্টেন্সে মানে কোন ভয়েসে নিতে হবে। সাবমেরিন ডিপড, সাবমেরিন তো একা একা ডিপড হচ্ছে না কেউ করেছে। তা ডেফিনেটলি অ্যাক্টিভ সেন্সে এটাকে আপনাকে চিন্তা করলে হবে না, সাবজেক্টের দিকে তাকাইতে হবে। সাবজেক্ট সাবমেরিন নিজে কি কিছু করতে পারবে? পারবে না। যদি নিজে কিছু করতে না পারে, অন্য কেউ এটা অপারেট করেছে, তা ডেফিনেটলি এটা কি হবে? প্যাসিভ সেন্সে আপনাকে অ্যান্সারটা করতে হবে। প্যাসিভ সেন্সে দ্য সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য এনিমি প্লেন। টু অ্যাভয়েড, এখন দেখেন কিছু কিছু শব্দ আছে, এই শব্দগুলোর পরে জিরান্ড হয়। জিরান্ড, জিরান্ড বলতে কি বোঝাচ্ছে? ভার্বের সাথে আইএনজি। আপনি ওই ফরম্যাটে না গেলেও বা এই চিন্তা ভাবনা না করলেও কিন্তু এখান থেকে রাইট অ্যান্সার বের করা যাবে। বসান, একটা একটা করে বসান। দ্য সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড সি বাই এনিমি প্লেন। হচ্ছে না? ড্যাশের পরে এরপরে বাই আছে, যদি প্যাসিভ টেন্সে যান, এখানে ডেফিনেটলি ভি3 টাইপের কিছু একটা আসবে, পাস্ট পার্টিসিপল টাইপের কিছু একটা আসবে। এই জায়গাটাতে আপনাকে পাস্ট পার্টিসিপল বসাইতে হবে। এখন দেখেন পাস্ট পার্টিসিপল টাইপের যদি কোনো কিছু বসান এখানে, ক খ ডেফিনেটলি বাদ যাচ্ছে। গ এবং ঘতে পার্টিসিপল টাইপের কিছু একটা আছে, বিং সিন আছে আর একটা সিন আছে। যদি এরকম বলতাম আমি, সেন্টেন্সটা যদি অ্যাক্টিভে শুরু হতো, তাহলে সরাসরি আমি সিন ব্যবহার করতে পারতাম। আমরা জানি অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সিন সরাসরি আমরা ব্যবহার করতে পারতাম ভয়েসের ক্ষেত্রে, যেহেতু এটা প্যাসিভে দেওয়া আছে, তার মানে ডেফিনেটলি বিং সিন ব্যবহার করতে হবে আপনাকে। ভি3 ব্যবহৃত হবে, সে ঠিক আছে, ডেফিনেটলি এখানে কি বিং সিন ব্যবহৃত হবে। বিং সিন, দ্য সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড বিং সিন বাই দ্য এনিমি প্লেন। এটা, আর এটা গেল যে আমি সেন্টেন্স স্ট্রাকচার দেখেই কিন্তু অ্যান্সারটা করতে পারি। আর এখানে যে গ্রামাটিক্যাল যে রুলসটা আছে, সেটা যদি আমরা একটু পড়ার চেষ্টা করি, যে কিছু কিছু শব্দ আছে যেগুলোর পরে সাধারণত জিরান ব্যবহৃত হয়। এটা হয়তো অতিরিক্ত পড়া হবে, যেহেতু এই প্রশ্নটা এসেছে, এই প্রশ্নের সাপেক্ষে আমি এটা আলোচনা করছি। যদি এটা কেউ মুখস্থ নাও রাখতে পারেন, এনাফ, লাগবে না, দরকার নেই। তারপর আমি দিচ্ছি আলোচনার স্বার্থে অ্যাডমিট, অ্যাভয়েড। তারপর আমরা কিছু কিছু জানি যে, যেমন ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। কনসিডার, ডিনাই, তারপর উড ইউ মাইন্ড, তার মানে মাইন্ডের পরে হতে পারে এটা, মাইন্ড। সাজেস্ট, এসটি, গিভ আপ। এর বাইরে কিন্তু আরো অনেক শব্দ আছে, সব শব্দ আমি দিইনি। এগুলোর পরে কি হয়? জিরান্ড হয়, ফলোড বাই জিরান্ড। হ্যাঁ, জি ইউ আর ইউ এন জি, জিরান্ড। তাহলে ভার্ব প্লাস আইএনজি। যেমন আমরা যদি খেয়াল করি, হি গেভ আপ প্লেইং ক্রিকেট, তাহলে গেভ আপ এর পরে কি হলো? হি গেভ আপ প্লে ক্রিকেট, কিন্তু এখানে না, তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, জিরান্ড হয়েছে, প্লেইং ক্রিকেট। তার মানে যে গেভ আপ বা গিভ আপ এর পরে যে শব্দটা, এই শব্দের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়েছে। তো এরকম গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আমি লিখে দিয়েছি, এর বাইরে আরো শব্দ আছে, এর বাইরে আরো অনেক শব্দ আছে। তারপরে আমি এই কয়েকটাই লিখে দিলাম, এর বেশি পড়ার দরকার নেই আপাতত, এইগুলোই আপনি মনে রাখেন। ঠিক আছে, এটা মনে রাখার পরে যদি এক্সট্রা মনে থাকে তখন সামনে দেখা যাবে সেটা। ওকে, দেন আসি। এটাও প্রিভিয়াস সালের প্রশ্ন থেকে এসেছিল। ইন ফিয়ার অফ ড্যাশ হি এসকেপড এলসওয়্যার। ইন ফিয়ার অফ ড্যাশ, আমরা এখানে সব অ্যারেস্টের কথা বলা আছে, ডেফিনেটলি অ্যারেস্টের ভয়। সব সেন্টেন্সে অ্যারেস্টের কথা যেহেতু বলা আছে, গ্রেপ্তার হওয়ার ভয়ে সে সব জায়গায় পালিয়ে বেড়াচ্ছে, এলসওয়্যার। তা ইন ফিয়ার অফ ড্যাশ, তো অফ দেওয়া আছে যেহেতু, ডেফিনেটলি এরপরে কি হবে? ভার্বের সাথে আইএনজি, অফ প্রিপজিশন ভার্বের সাথে আইএনজি। তাহলে ইন ফিয়ার অফ বিং অ্যারেস্টেড, ভার্বিং, ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি, তাহলে ভয়, ইন ফিয়ার অফ বিং অ্যারেস্টেড, তাহলে ভার্ব প্লাস আইএনজি। তাহলে ডেফিনেটলি এখানে অ্যারেস্টেড এর ক্ষেত্রে দুইটা অ্যারেস্টেড আছে এখানে, যে বিং অ্যারেস্টেড আছে, হ্যাভিং অ্যারেস্টেড। হ্যাভিং অ্যারেস্টেড হবে না এখানে, ভার্ব প্লাস আইএনজি, এখানে বি ভার্ব দিয়ে যুক্ত হবে, ইন ফিয়ার অফ বিং অ্যারেস্টেড হি এসকেপড এলসওয়্যার। ওকে, এটা সবগুলো কিন্তু এগুলো প্যাসিভ সেন্সে চলে যাচ্ছে। ওকে, আই ডিড নট ফলো হু পাসড বাই মি। কে এখন আমাকে পাস করে গেল, কে আমাকে অতিক্রম করে গেল, এটা আমি খেয়াল করি না এতটা। আই ডিড নট ফলো হু পাসড মি। ইট ড্যাশ সজীব, কে
কে আমাকে পাস করে গেল এটা আমি খেয়াল করি নাই, হইতে পারে যে এটা সজীব। বাংলায় তো আমরা এইভাবেই বলি নাকি, কে আমাকে পাস করে গেল এটা আমি খেয়াল করি নাই, হইতে পারে এটা অমুক। তাহলে হইতে পারে টাইপের যেটা হয় সেটা এখানে ওয়ার আছে, মাস্ট বি আছে, মাইট বি আছে, ওয়াজ আছে। আপনি যদি কনফার্ম থাকতেন তখন মাস্ট বি বলতেন, যে আমি ওকে দেখেছি, মাস্ট বি সেই। তাহলে এটা যেহেতু হচ্ছে না, এটা হইতে পারে, তাহলে ইট মাইট বি সজীব। ওকে, শামিন ইজ মাই কলিগ, আই ড্যাশ হিম ফর 10 years। এখানে সব জায়গায় দেখেন ক খ গ ঘ সব জায়গায় কিন্তু নোর কথা বলা আছে। নো মানে আমি তাকে চিনি, তাকে 10 বছর ধরে চিনি। চেনা কি শেষ হয়েছে? হয়নি। তার মানে এখানে কোনটা হবে খেয়াল করে দেখেন। আমরা জানি যে যেটা অতি, মানে এটা কিন্তু দুই সেন্সে আনসার করা যায়। অপশন দেখে আনসার দুই সেন্সে করা যায়। আপনি যদি এইভাবে বলেন যে শামিন আমার কলিগ, তাকে 10 বছর ধরে চিনি, চেনা তো শেষ হয় নাই, তাহলে অতীতে একটা কাজ শুরু হয়েছে, এখন পর্যন্ত সেটা চলছে এখনো, চেনা তো শেষ হয় নাই। তার মানে আপনি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানাইতে পারেন, চেনা তো শেষ হয়নি, কন্টিনিউয়াস চলছে। কিন্তু কিছু কিছু বিষয় আছে যে আপনাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাওয়া যাবে না, কারণ এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাওয়ার মতো কিন্তু এলিমেন্ট আছে, অপশনের মধ্যে সেটা দেওয়া আছে। কোন জায়গা থেকে যেতে পারেন দেখেন, শামিন ইজ মাই কলিগ, আই হ্যাভ বিন নোন হিম ফর 10 years। এটা দিয়ে কিন্তু যেতে পারেন, অ্যান্সার হবে আই হ্যাভ নোন। কেন এটা হবে? কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো এর পরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, এগুলো এই জায়গাগুলোতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। কিছু কিছু ওয়ার্ড আছে, ঠিক আছে? সেই ওয়ার্ডগুলো ম্যাক্সিমাম গুলো ইন্দ্রিয় গ্রাহ্য ওয়ার্ড। কিভাবে মনে রাখবেন খেয়াল করে দেখেন, ইন্দ্রিয় গ্রাহ্য বলেছি আমি। সি দেখা, ওয়াচ এটাও দেখা টাইপের, ঠিক আছে, পর্যবেক্ষণ করা দেখা। সি ওয়াচ আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, বুঝতে পারা, মন দিয়ে আপনি বুঝতে পারবেন। নো জানা, এই কয়টা গেল। তারপরে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব যদি থাকে সেখানে, এরপরে সাধারণত হয় কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা যদি, এই নিয়মটা যদি আপনি এটা আলাদা করে না পড়েন, তাহলে ডেফিনেটলি আপনি যেহেতু ফর 10 years বলা আছে, আই হ্যাভ বিন নোন হিম ফর 10 years, এটা ডেফিনেটলি দাগাবেন, ঠিক আছে? এটা ডেফিনেটলি আপনারা দাগাবেন যদি এটাকে আলাদাভাবে এইভাবে মনে না রাখেন। তাহলে সি ওয়াচ মানে যে বিষয়গুলো দেখা, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, নো জানা। বি হ্যাভ, বি ভার্ব টাইপের, আর এরপরে হ্যাভ ভার্ব টাইপের যেগুলো থাকবে, এগুলোর পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এখানে। তো এটা আপনাকে এক্সক্লুসিভলি মনে রাখতে হবে এখানে, ডেফিনেটলি এটা হ্যাভ নন হবে। ওকে, দ্য স্নো শ্রিলস দ্য ভ্যালি। দেখেন এটা শ্রিলস ডাউন দ্য ভ্যালি, মানে কোনো কিছু ঘুরে ঘুরে নিচে পড়ে। আমরা যদি পাহাড়ের উপর থেকে কিছু একটা ছেড়ে দেই, পাথর যদি ছেড়ে দেই, সেই পাথরটা কি উল্টায় উল্টায় ঘুরতে 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 নিচে পড়ে যাবে, আর উপত্যকার দিকে পড়ে যাবে। তো এটার কথা তাই বলছে, ডাউন হবে। নিচে পড়ে যাওয়া মানে কি ডাউন, উপরের দিকে তো উঠবে না, ডাউন। তো এটা ডেফিনেটলি অনেকে যখন দাগিয়েছে, অনেক সময় এটা ভুল দাগিয়েছে, অনেকে থ্রু দিয়েছে, থ্রু দা ভ্যালি। হ্যাঁ, থ্রু দা ভ্যালি দিলেও হইতে পারে যদি নর্মাল সেন্সে আপনি চিন্তা করেন, কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু নর্মাল সেন্সে কিন্তু চিন্তা করলে হচ্ছে না, কারণ এই সেন্টেন্সটা নেওয়া হয়েছে একটা উপন্যাস, একটা শর্ট স্টোরি থেকে, এম কে রাউলিং এর শর্ট স্টোরি। শর্ট স্টোরি থেকে নেওয়া হয়েছে, সেই শর্ট স্টোরির নাম কি? এ মাদার ইন ম্যানভিলে থেকে নেওয়া, ঠিক আছে? তো জায়গায় কিন্তু অন্য কোনো ওয়ার্ড ব্যবহার করলে হবে না, যদিও সেই ওয়ার্ডটা এর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। উক্তি তো আমি আপনি চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? এটা হলো মেইন বিষয়। দেয়ার ইজ এ কফি শপ দ্যাট দ্য স্ট্রিট। কফি শপের ওপারে একটা মানে রাস্তার ওপারে একটা কফির দোকান আছে। যখন ওপারে যদি কোনো কিছু বোঝায়, দেয়ার ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট, তাহলে ডেফিনেটলি অ্যাক্রস হবে।
এখানে বাদ বাকি যেগুলো আছে বিফোর ওয়ান এট, হ্যাঁ ওয়ান এট এটা হইতে পারে যদি স্ট্রিটের নাম দেওয়া থাকে, স্ট্রিটের নাম্বার দেওয়া থাকে, একটা নির্দিষ্ট নাম্বার দেওয়া থাকলো যে 32 নম্বর রোড, হ্যাঁ, বা একটা রোডের নাম দেওয়া থাকলো, ঠিক আছে, নাম দিয়ে যখন দেওয়া থাকবে তখন আমরা অ্যাড বা অন দিতে পারি, ঠিক আছে, 130 নম্বর রোড হতে পারে, আহ, ঠিক আছে, আর বিজয় সরণী রোড, হ্যাঁ, এরকম যদি রোড দেওয়া থাকে, একটা নির্দিষ্ট রোডের কথা বলা থাকে, তখন আপনি অন ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে নির্দিষ্ট রোডকে উল্লেখ করে নাই বা স্ট্রিটকে উল্লেখ করে নাই, রাস্তার ওপারের কথা বলছে, দেয়ার ইজ এ কফি শপ অ্যাক্রস দ্য রোড। তো ওই স্ট্রিট যেটা, স্ট্রিটের কথা বলা আছে, একদম রোড বা হচ্ছে স্ট্রিট, সড়ক পথের উপরে তো কোনো কফি শপ থাকবে না, ঠিক আছে, সড়ক পথের উপরে তো এদিক দিয়ে যাচ্ছেন, এখানে একটা কফি শপ থাকবে, এটা তো সম্ভব না। তার মানে এর ওয়ান না, হচ্ছে না, তার মানে অ্যাক্রস দ্য রোড, অ্যাক্রস দ্য স্ট্রিট, ঠিক আছে, স্ট্রিটের বা রাস্তার ওপাশে কফির দোকান রয়েছে, এরকম একটা ফিলিংস নিয়ে আসতে হবে। আর যদি বলা হয় যে এত নম্বর রোডে কফির দোকান আছে, তার মানে এটার দ্বারা বোঝাবে না, এমন কোনো বিষয় না যে রোডের উপরে বোঝাবে, এত নম্বর রোডে মানে ওই রোডের কাছে গেলে আপনি কফির দোকানটা পাবেন, তখন আপনি ওয়ান হিসেবে ব্যবহার করতে পারবেন। তাহলে অন কোথায় ব্যবহার হবে আর অ্যাক্রস কোথায় ব্যবহার হবে, এটা আশা করি বুঝতে পেরেছেন। দেন আসেন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এখানে কিছু ট্রিক্স আছে। 20 নম্বর প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন এবং 22 নম্বর প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, চারটা, 20, 21, 22, 23। হ্যাঁ, দেখেন প্রিলি উত্তীর্ণ হতে গেলে যে তাকে সব প্রশ্ন টাচ করতে হবে, সব প্রশ্ন পারতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তো দেখেন এখানে চারটা প্রশ্নে কারেকশন বলেছে, চারটা প্রশ্ন এসেছে কারেকশন, এবং এমন না যে প্রত্যেকটা আলাদা আলাদা সেন্টেন্স, একই সেন্টেন্স বলেছে প্রত্যেকটা জায়গায়, শুধু ভেতরে চেঞ্জ করে দিচ্ছে এবং সেন্টেন্স গুলো বেশ বড়। তাহলে আপনাকে এই ক্ষেত্রে প্রত্যেকটা অপশন পড়তে হচ্ছে, যেহেতু চারটা কারেকশন আছে। তা চারটা কারেকশনের ক্ষেত্রে আপনার এখানে প্রত্যেকটা চারটা করে অপশন দেওয়া আছে, 16টা, 16টা তথ্য, 16টা সেন্টেন্স আপনাকে পড়তে হচ্ছে, 16টা সেন্টেন্স থেকে কারেক্ট সেন্টেন্স বের করতে হচ্ছে। ডেফিনেটলি সময় সাপেক্ষ বিষয়। এটা করতে গিয়ে প্রত্যেকটা প্রশ্নে আপনার ডেফিনেটলি 1 মিনিট করে যাবে, মিনিমাম। 1 মিনিটও হবে না, 2 মিনিট লাগবে, কারণ অ্যানালাইসিস করে আপনাকে রাইট অ্যান্সারটা বের করতে হবে, ভাষা ভাষা জ্ঞান দিয়ে তো রাইট অ্যান্সার আসবে না, ভেতরে দেখতে হবে কোথায় ঠিক আছে ভুল আছে। তো এখানে চারটা বের করতে গেলে মিনিমাম আপনি যা 8 মিনিট নাও ধরেন, 6 মিনিট কিন্তু যাবে। তো চারটা এমসিকিউ এর জন্য 4 মিনিট ব্যবহার করাটা কিন্তু আপনার এটা দেখেন সময় সাপেক্ষ হয়ে যাবে, 4 মিনিট ব্যবহার করার সময় নেই। তো এইগুলো কি করবেন, শুরুতে কখনোই দাগাইতে যাবেন না, শেষের দিকে এসে দাগাবেন। শেষের দিকে যদি এসে সময় পান তাহলে অ্যানালাইসিস করে সঠিক অ্যান্সারটা সেখান থেকে বের করবেন। আর যদি শুরুতে দেখেন এই প্রশ্নগুলো শুরুতেই চলে আসতেছে, শুরুতে কখনোই দাগাইতে যাবেন না, সময় নষ্ট হবে প্রচুর। আসেন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে এখানে কি বলা আছে, এদের প্রত্যেকটা আমাকে এখন পড়ে দেখতে হবে। হি ইজ হ্যাজ সেইড টু মি, তো হ্যাজ এর পরে আবার সেইড এটা হয় না, এটা ক্রস আমরা করতেই পারি এখানে। হি হ্যাজ সেইড টু মি, এটা এটা আবার খেয়াল রাখতে হবে যে কোন সেন্টেন্স দেওয়া আছে। আমরা যদি স্ট্রাকচারের দিকে তাকাই, ন্যারেশনের দিকে গেছে, তাহলে ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ, তো ডেফিনেটলি ইনডিরেক্ট স্পিচে গেছে। তো ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা সাধারণত সেইড ব্যবহার করি না, সেইড টু মি ব্যবহার করি না, টোল্ড আমরা সাধারণত ব্যবহার করি। তাহলে সেইডটা আমরা বাদ দিচ্ছি। তাহলে টোল্ড আছে বাদ বাকি তিনটার মধ্যে, এখন তিনটার মধ্যে টোল্ড আছে, আর এর মধ্যে বাদ বাকি স্ট্রাকচারের দিকে তাকাবো আমরা। টোল্ড আছে, এর আগে হ্যাজ রয়েছে, প্রেজেন্ট ফরম্যাটে দেওয়া আছে, তার মানে পরের অংশটুকুতে হয় প্রেজেন্ট না হলে ফিউচার হবে, ডেফিনেটলি পাস্ট কিছু আমরা ব্যবহার করতে পারবো না। পরের গুলো দেখেন, গ এবং ঘ, গ এবং ঘতে কিন্তু পরের অংশে, দ্যাটের পরের অংশতে কিন্তু এখানে পাস্টে চলে গেছে। তো ডেফিনেটলি আপনাকে এটা এখান থেকে আপনি বাদ দিতেই পারেন, ব্যাস। তাহলে আলটিমেটলি ওটা আগে বাদ হয়ে গেছে, পরের দুইটা একটা একটা সূত্রে বাদ হয়ে গেল, ডেফিনেটলি আনসার এটা। কারণ দেখেন এটা ইনভার্টেড কমার আগে এখানে প্রেজেন্ট সেন্স দিয়েছে, তাহলে এটা যখন আপনারা ইনভার্টেড কমার বাইরে নিয়ে আসবেন, ইনডাইরেক্ট স্পিচ যখন করবেন, এটা কখনোই পাস্টে যাবে না, হয় প্রেজেন্টে থাকবে অথবা ফিউচারে থাকবে, প্রেজেন্ট অথবা ফিউচার। তো প্রেজেন্ট এখানে ফিউচারে দেওয়া আছে, ডেফিনেটলি ফিউচারে আসবে, পাস্ট ফরম্যাটে কখনোই যাবে না। দেন আবার আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, একইভাবে দেওয়া আছে, একই ধরনের সেন্টেন্স দেওয়া আছে। তাহলে এটা আমি আলাদা করবো কিভাবে, দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, দেখেন এই জায়গায় সব জায়গায় সেম আছে এই পর্যন্ত, প্রথম তিনটা। সুইচিং অফ অল দ্য লাইটস, দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, ঘ নম্বরটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা কোনোভাবে রাইট হবে না, বাদ।
বাদ বাকিগুলো দেখি। এই পর্যন্ত সেম আছে, দ্য রুম ওয়াজ ডার্কেন্ড। এখন বাই সুইচিং অফ অল দ্য লাইটস, সুইচিং অফ অল দ্য লাইটস টু সুইচিং, ডেফিনেটলি এখানে কিন্তু বলা আছে যে রুমটা তো একা একা ডার্ক হচ্ছে না বা অন্ধকার হচ্ছে না, কিছু একটার মাধ্যমে, তার মানে প্যাসিভ সেন্সে যাচ্ছে। তাহলে বাই সুইচিং অফ অল লাইটস, ডেফিনেটলি এটাই অ্যান্সার, এটাই রাইট অ্যান্সার। তারপর 22 নম্বরটা তুলনামূলক ইজি আছে, তারপর অনেকে এটা ধরতে পারবে না, কারণ আমরা এই আরএসআই পড়তে গিয়ে থার্ড কন্ডিশনাল মনে হয় 7-8 বার, 7-8 বার না হলেও 3 থেকে 4 বার তো পড়া হয়েছে মিনিমাম। এরও বেশি হবে মনে হয়। ফার্স্ট বা সেকেন্ড কন্ডিশনাল পড়ার সময়ও কিন্তু আমি থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করেছি। আবার আমরা যদি দেখি যে ফিল ইন দ্য গ্যাপস টাইপের যে প্রশ্নগুলো এসেছে, এগুলো ম্যাক্সিমাম কিন্তু থার্ড কন্ডিশনাল থেকে প্রশ্নগুলো এসেছে, বহুবার আলোচনা হয়েছে। তো এটা যে থার্ড কন্ডিশনাল থেকে এসেছে এই জিনিসটা ধরতে হবে, ধরতে পারতে হবে, তাহলে অ্যান্সারটা রাইট করা যাবে। থার্ড কন্ডিশনাল দেখেন ডেফিনেটলি এখানে হ্যাড দেওয়া আছে, হ্যাড এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারের দিকে যদি আমরা তাকাই, হ্যাড এর পরে সাবজেক্ট থাকতে হবে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা বহুবার পড়েছে। তো এই ফরম্যাটে কোনটা যাচ্ছে, এটাই যাচ্ছে, একটাই এই ফরম্যাট ফলো করেছে। আমরা যদি বাদ বাকি অন্য কিছু কিছু নাও তাকাই তারপরে চলবে। এখন বাদ বাকি এটা আছে, তারপরে দেখেন আবার সাবজেক্ট দিয়ে শুরু হয় আমরা জানি, তারপরে আবার এখানে কি হয়, উড কুড মাইট, উড কুড মাইট, এরপরে আমরা জানি হ্যাভ প্লাস ভি3 হয়, হ্যাভ প্লাস ভি3, এটা সেন্টেন্স ফরম্যাটেই কিন্তু এগুলো আমরা পড়েছি। আমি এই যে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো আসলে স্ট্রাকচারটা এভাবে কখনোই আমি মুখস্থ করতে চাই না, আপনাদের এর আগে বলেছি। একটা উদাহরণের দিকে তাকালে কিন্তু সুন্দরভাবে বুঝতে পারি যে কোনটার পরে কি আসতেছে, ফার্স্ট কন্ডিশনাল উদাহরণ, সেকেন্ড কন্ডিশনাল উদাহরণ এবং থার্ড কন্ডিশনাল উদাহরণ, প্রত্যেকটা 2-3টা উদাহরণ পড়লেই কিন্তু এখান থেকে আমি সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝে যাচ্ছি যে কোনটার পরে কি আসছে। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি, এভাবে তো কখনোই আপনাদের পড়ায়নি এর আগে, আপনারা এইভাবে কখনো পড়বেন না। সেন্টেন্স স্ট্রাকচারের দিকে তাকাবেন, তাকানোর পরে সেখান থেকে সঠিক অ্যান্সারটা বের করে আনবেন। বাস, এটা ওখান থেকে আসছে, তার মানে ক নাম্বারটা এটা রাইট অ্যান্সার। দেন আসেন আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এটা একইভাবে বলা আছে যে এটার দ্বারা বোঝা যাচ্ছে যে রাস্তার দুই পাশেই মানে উভয় পাশেই গাছ রয়েছে, তাহলে এইটার আপনি রাইট অ্যান্সার কোনটা হবে। তাহলে আমরা ডেফিনেটলি যখন আমি যদি আপনাকে ট্রান্সলেশন করতে বলি যে রাস্তার উভয় পাশে গাছ রয়েছে, তাহলে আপনি কি বলবেন, দেয়ার আর ট্রিজ বা দেয়ার আর মেনি ট্রিজ বলতে পারেন, মেনি ট্রিজ অন বোথ সাইডস অফ দ্য রোড, এটা বলতে পারবেন। দেখেন আপনি কিন্তু এই কথাটা বললেন, কিন্তু ডিরেক্ট আপনি এই ট্রান্সলেশনটা কিন্তু কোথাও দেওয়া নাই, ঠিক আছে। দেখেন বোথের আগে কখনো দেওয়া হবে না, বাদ, বোথ, তাহলে দ্য ট্রিজ, দেয়ার আর ট্রিজ, এখানে আবার কমা দিয়েছে, তো কমা দিয়ে ভুল করেছে, কমা ডেফিনেটলি হবে না, পুরোটা একটা সেন্টেন্স হিসেবে থাকবে, দেয়ার আর ট্রিজ অন আইদার সাইড, আইদার সাইড তো হবে না, ঠিক আছে। আইদার আইদার হইতো, আইদার সাইড যদি বলা থাকতো, আমরা সাইডস বলে দিয়েছে আবার। যে কোনো এক পাশে যদি বলে আইদার সাইড বলতে পারে, তো সেখানে আইদার সাইড হবে এক পাশ, ঠিক আছে, আইদারের পর সাইডস হচ্ছে না, ঠিক আছে। তাহলে বোথ যখন দিচ্ছে তখন বোথের পরে কিন্তু সাইডস হবে, এটা ঠিক আছে। তাহলে অন দা বোথ সাইডস আর হচ্ছে অন বোথ দা সাইডস, এই দুইটার ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা আছে, তার মানে এখানে দা মানে বোথের আগে ওখানে দেওয়া হবে না এখানে। তাহলে এখানে যদি আমরা ধরে নিই যে অন বোথ সাইডস, তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে আমরা এটা ধরতে পারি, অন বোথ দ্য সাইডস অফ দ্য রোড, রাইট। দ্য অ্যান্টোনিম অফ বয়েস্টারাস, বয়েস্টারাস মানে জাঁকজমকপূর্ণ, ঠিক আছে, এরকম কিছু, ভায়োলেন্ট, লাইভলি, প্রাণবন্ত, কিছু একটা জিনিসকে বোঝাচ্ছে। বয়েস্টারাস জাঁকজমকপূর্ণ এটা হতে পারে, ঠিক আছে, জাঁকজমকপূর্ণ, জাঁকজমকপূর্ণই কিন্তু খুবই ভালো লাগে শুনতে। জাঁকজমকপূর্ণ হতে পারে, লাইভলি একটা কোনো প্রোগ্রাম, প্রাণবন্ত কোনো কিছু বিষয় যদি থাকে। হুম। আবার যদি এটাকে আপনি যে অন্য সেন্সে ধরেন, এটা তো মোটামুটি একটা প্রশংসামূলক, জাঁকজমকপূর্ণ বা প্রাণবন্ত, এটাকে একটু নেগেটিভ মিনিং করতে চান, ভয়েস ট্রাস্টিং নেগেটিভ মিনিং হিসেবে ব্যবহার করা যেতে পারে। হতে পারে ভায়োলেন্ট টাইপের, ভায়োলেন্ট নেগেটিভ মিনিং, আবার হতে পারে নয়েজি, নেগেটিভ মিনিং টাইপের, বা অমার্জিত যদি বলা হয়, অমার্জিত। তা এটা কিন্তু বয়েস্টার্স কিন্তু দুইটা মিনিং, একটা পজিটিভ মিনিং হিসেবে ব্যবহার করা যাচ্ছে, আবার নেগেটিভ ক্ষেত্রে বা নেগেটিভ মিনিং হিসেবে কিন্তু ব্যবহার করা যায়।
জাঁকজমকপূর্ণ হতে পারে, যে বললাম লাইভলি প্রাণবন্ত হতে পারে, আবার হতে পারে চেয়ারফুল হতে পারে, এটা হতে পারে যে মিনিং যে সিনোনিম। আর অপোজিটের নেগেটিভ অর্থে যদি আপনার এটা মিনিং দিতে পারেন, ভায়োলেন্ট একটা মিনিং হবে, নয়েজি একটা মিনিং হবে, বা অমার্জিত যেটাই বলেন না কেন। আর তাহলে এটার অ্যান্টোনিমটা কি? অ্যান্টোনিম যেহেতু এখানে প্রাণবন্ত বা ভায়োলেন্ট, মানে এটা একটা উত্তেজিত অবস্থা বা উচ্ছ্বাসপূর্ণ একটা অবস্থা বোঝাচ্ছে, তার মানে অ্যান্টোনিমটা কি হবে? শান্ত অবস্থা হবে, শান্ত অবস্থা, কাম এন্ড কোয়েট অবস্থা হবে। ডেফিনেটলি এটার অ্যান্টোনিম হচ্ছে কোয়েট, যদি এই বানানটা এখানে ভুল দেওয়া আছে, কিউই ওয়াই ইটি হবে, স্পেলিংটা এখানে আছে। ওকে, তাহলে এগুলো আপনারা সিনোনিম, SINONYM, সিনোনিম এটা, আর ডেফিনেটলি একটা অ্যান্টোনিম। তারপর আসুন কুম্ভীরক বৃত্তির কথা এখানে বলেছে। প্লেজিয়ারিজম মানে কি? কোনো একজনের আইডিয়াকে চুরি করে অন্য কারোর নাম এটা চালিয়ে দেওয়া। যে প্রিভিয়াস সালের প্রশ্ন এসেছে, আপনারা সেগুলো থেকে আপনারা পড়েছেন, বাংলাতেও পড়েছেন, ইংলিশেও পড়েছেন। এটা নিয়ে আসলে বিশাল আলোচনায় যাওয়ার দরকার নেই, সরাসরি এখানে গেলেই হচ্ছে। মানে 25টা এ পর্যন্ত গেল, আর বাদ বাকি যে 10টাই কিন্তু এসেছে লিটারেচার পার্ট থেকে। ঠিক আছে, এবং মজার ব্যাপার হলো এই লিটারেচার পার্টে যে 10টা প্রশ্ন, এই 10টা প্রশ্ন মোটামুটি সবগুলোই বিগত সালের প্রশ্ন থেকে অ্যান্সার করা যায়। এবং এই 10টা প্রশ্নে আমি ক্লেম করেছি বিগত সালের প্রশ্ন থেকে এসেছে। আরএসআই পদ্ধতিতে যেটা পড়িয়েছি সেখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু কমন এসেছে। তো আসেন দ্য টু সিটিজ ইন এ টেল অফ টু সিটিজ। এ টেল অফ টু সিটিজ চার্লস ডিকেন্সের এই উপন্যাসের মধ্যে কোন কোন সিটির কথা বলা আছে? লন্ডন এবং প্যারিস। এটা পড়েছেন প্রচুর। তো কার লেখা এটা আমরা জানি, চার্লস ডিকেন্সের লেখা, এটা জানি। লন্ডন অ্যান্ড প্যারিস, আচ্ছা এটা যদি পরীক্ষায় আসে যে এটা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল, তখন কিন্তু ফ্রেঞ্চ রিভলিউশন ছিল। এই রিভলিউশনের প্রেক্ষাপটে কিন্তু লেখা হয়েছিল লন্ডন অ্যান্ড প্যারিস, এই দুইটা শহরকে কেন্দ্র করে তিনি এটা উপন্যাসটা লিখেছিলেন। এই টেল অফ টু সিটিজ এর ক্যারেক্টার আছে কিছু, কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস বা নভেল আছে। এই নভেলগুলো থেকে কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্যারেক্টার আসতে দেখা যায়। আপনি ক্যারেক্টারের মধ্যে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যে দুইটা ক্যারেক্টার, দুই তিনটা ক্যারেক্টার থাকে, সেগুলো লিখে রাখবেন। এমন বলিনি যে মুখস্থ করবেন। আবারও বলছি, আমি মেইন কোর্স পড়ানোর সময় আপনাদের যখন পড়িয়েছিলাম সেটাতে কিন্তু খুব সিলেক্টেড সাহিত্যকর্মের ক্যারেক্টার আমি পড়িয়েছি, খুব ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু মেইন কোর্সের সময় পড়িয়েছি। আবার আরএসআই পড়ানোর সময় আপনারা খেয়াল করবেন যে আরএসআই পড়ানোর সময় কি হলো, আরএসআই পড়ানোর সময় আমরা এই প্রিভিয়াস সালের প্রশ্ন সলভ করতে গিয়ে আমরা দেখলাম যে ওর বাইরেও অনেক কিছু আমাদের পড়তে হইলো, এবং ওটা পড়তে গিয়ে দেখলাম যে ওখান থেকে আবার প্রশ্ন রিপিট হচ্ছে মানে কমন পাইছি কিন্তু আলাদা করে। তার মেইন কোর্সের ক্যারেক্টারগুলোর বাইরেও বা মেইন কোর্সের ইনফরমেশনের বাইরেও যখন আমরা আরএসআই পদ্ধতিতে বিগত সালের প্রশ্নগুলো সলভ করছি, সেখান থেকেও কিন্তু ওই ব্যাখ্যা থেকে কিন্তু কিছু ক্যারেক্টার আমরা কিন্তু বিগত প্রশ্নে 45তম বিসিএস এও কিন্তু আমরা কমন পেয়েছি। তার মানে বলছি না যে আপনারা সবই পড়েন, এটার ক্ষেত্রে আমি বলছি সবই পড়ার দরকার নেই। যেহেতু পরীক্ষায় প্রশ্নটা এসেছে, এর প্রেক্ষাপটে আমি কিছু ক্যারেক্টার নাম দিচ্ছি, আপনার খাতায় লিখে রাখেন। তো পড়ার সময় কয়েকবার উচ্চারণ করবেন। এই উচ্চারণ করার সাথে যদি এখান থেকে কখনো প্রশ্ন কমন আসে আর আপনি যে অ্যান্সার দাগাতে পারেন, সেটা এনাফ। এটা বার্ডেন নিয়ে কখনোই পড়বেন না। তারপরে লুসি ম্যানেট, তারপরে চার্লস ডার্নে, এর মধ্যে থেকে এটা পড়বেন, কার্টুন ম্যানেট ডার্নে। পুরো নাম পড়ার দরকার নেই, কার্টুন ম্যানেট এবং ডার্নে, কার্টুন ম্যানেট ডার্নে, ব্যাস এই তিনটা ক্যারেক্টার। তারপর আসেন দ্য লাইন ফেইলটি দো নেইম ইজ ওমেন। এটা কতবার এসেছে, কতবার পড়েছেন? হ্যামলেটের মধ্যে আছে। হ্যামলেটের ক্যারেক্টারগুলো আপনারা এমনি জানেন, যে অফেলিয়া, ক্লডিয়াস, গার্ট্রুড, হোরাসিও। এই ক্যারেক্টারগুলো কিন্তু পড়েছেন, আমি প্রিভিয়াসলি বহুবার লিখে দিয়েছি। তো এটার বাইরে আর কি কোটেশন পড়েছেন? এর বাইরেও আরো কোটেশন, আমি 6-7টা কোটেশন আপনাদের পড়িয়েছি। সবগুলো এখন রিপিট করবো না, যেহেতু অনেকদিন থেকে এটা আমরা দেখছি না, এই জন্য আমি কিছু জিনিস রিপিট করছি যাতে আপনাদের মনে পড়ে। টু বি অর নট টু বি, দ্যাট ইজ কোয়েশ্চেন। এটা একটা ইম্পর্টেন্ট হ্যামলেটের ডায়লগ। দেন ব্রেভিটি ইজ
দ্য সোল অফ ইট। এটা এটা কিন্তু আগেও আপনারা পড়েছেন, মানে এই কোর্সেই কিন্তু আরএসআই কোর্সেই কিন্তু আগে পড়িয়েছি, জাস্ট ওইগুলোই কিন্তু আবার একটু রিভিশন করাচ্ছি আর কিছু না। দেয়ার ইজ ডিফাইনিটি দ্যাট, এটা না লিখলেও চলবে আপনাদের, কারণ আগে লিখেছেন এগুলো, যদি আবার লিখতে চান লিখতে পারেন। দ্যাট শেপস আওয়ার এন্ড, neither a borrower nor a lender be, neither a borrower nor a lender be, বাস। এর বাইরে আরো কিছু, এখানে 3টা 5টা আরো মনে হয় 2-3টা দিয়েছিলাম, মোস্ট ইম্পর্টেন্ট গুলো এখানে আবার আলোচনা করলাম। হু অফ দ্য ফলোইং কম্পাইলড অ্যান ইংলিশ ডিকশনারি, ইংলিশ ডিকশনারির জনক কাকে বলা হয় সেটা আপনারা জানেন, স্যামুয়েল জনসনকে বলা হয়। স্যামুয়েল জনসনের কারণে তার যে প্রভাব আছে, এই প্রভাবে কিন্তু একটা, তার নামে এজ অফ সেন্সিবিলিটি আমরা জানি একটা পিরিয়ড ছিল, এই এজ অফ সেন্সিবিলিটি পিরিয়ডটাকে কিন্তু এজ অফ জনসনও বলা হয়। তো সেই জায়গা থেকে আবার একটু এটা রিভিশন করি, এজ অফ সেন্সিবিলিটি অথবা এজ অফ জনসন, জনসন এটা বলা আছে। তাহলে তার যে ডিকশনারি ছিল, এই ডিকশনারি মূলত ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। আর স্যামুয়েল জনসন সম্পর্কে এর বাইরে কোনো প্রশ্ন আসতেও দেখা যায় না, আশা করি আসবেও না। তার সম্পর্কে একটা তথ্য যদি 100% ইম্পর্টেন্ট হয় সেটা এটা। তারপরে যদি কেউ কিছু জানতে চান যে তার সে কি আর কিছু লেখে নাই কিনা, হ্যাঁ লিখছে কিছু, জাস্ট আমি লিখে দিচ্ছি, এগুলো আপনার কষ্ট করে মুখস্থ করতে হবে না, খাতায় থাকবে। তাহলে প্রিফেস টু শেক্সপিয়র, আর একটা হলো দ্য হিস্ট্রি অফ ব্রাসেলাস। আবারও বলছি, ঠিক আছে, কষ্ট করে মুখস্থ করার দরকার নেই, খাতায় থাকবে। প্রথম যতটুকু বলছি এটাই, প্রশ্নটাই আপনি মুখস্থ করে ফেলবেন। আর এর সাথে এজ অফ সেন্সিবিলিটি, বা এই যুগটার নামটা হয়েছে কিন্তু তার নামের সাথে কিন্তু আলাদা নাম এসেছে, এজ অফ জনসন কিন্তু বলা যাচ্ছে। এজ অফ সেন্সিবিলিটিকে কি বলা হচ্ছে, এজ অফ জনসন, এটা মাথায় রাখবেন। ওকে, হুইচ ইজ নট এ পোয়েট্রি ফর্ম। আচ্ছা, এই ধরনের প্রশ্ন কিন্তু এর আগে এসেছিল, তো এই ধরনের প্রশ্ন আসলেও সেটা দেখা যাচ্ছে যে ওটা একটু হলেও কঠিন টাইপের ছিল, কিন্তু এটা কোনোভাবেই কঠিন টাইপের কোনো প্রশ্ন না। কোনটা পোয়েট্রি বা কবিতার ফর্ম, কোনটা না। সনেট কবিতার ফর্ম ডেফিনেটলি, গীতি কবিতা, ব্যালেড কবিতার ফর্ম, এপিক মহাকাব্য। টেল কথা বলা আছে, গাথা এটা হচ্ছে স্টোরির একটা ফর্ম, স্টোরি ফর্ম। এখানে আনসার দেখে বোঝা যাচ্ছে যে তো এই প্রশ্নটা যদি সরাসরি কারো কমন নাও আসে, সে আনসার করতে পেরেছে। কারণ বাংলা ইংলিশ মিলাইয়া যে অর্জিত জ্ঞান, বাংলা সাহিত্য ইংলিশ লিটারেচার, এই দুইটা থেকে যে অর্জিত জ্ঞান, এই অর্জিত জ্ঞান দিয়ে এটা আনসার করা যায়। সব প্রশ্ন ডিরেক্ট কমন পাওয়ার কোনোই দরকার নেই। ওকে, দেন আসেন, আই এম এ ম্যান মোর সিনড এগেইনস্ট দ্যান সিনিং। আমি যা পাপ করেছি, পাপের সাথে মানে পাপের চেয়ে কিন্তু আমার বিরুদ্ধে বেশি পাপ করা হয়েছে, মানে আমার সাথে বেশি অন্যায় করা হয়েছে। আমার অন্যায়ের চেয়ে, আমার কৃত অন্যায়ের চেয়ে আমার বিরুদ্ধে বেশি অন্যায় করা হয়েছে, এটা কোথায় বলা হয়েছে? এটা কিং লিয়ার নিজে বলেছে, হার্টার্ড বাই কিং লিয়ার, কিং লিয়ারের মধ্যে কিন্তু এটা আলোচনা করা হয়েছে। আর কিং লিয়ারের ক্যারেক্টার কি কি আছে এখান থেকে ইম্পর্টেন্ট, তার যে 3 মেয়ে ছিল, 3 মেয়ের নামটা ইম্পর্টেন্ট, কর্নেলিয়া, রিগান, কর্ডেলিয়া। তো 3 জনের নাম আর সাথে কিং লিয়ারের নামটা আপনাকে পড়তে হবে। আর এই কিং লিয়ারের কিন্তু ইম্পর্টেন্ট আরো কিছু কোটেশন আছে আমরা জানি। এরপরে আমরা মনে হয় 3টা কোটেশন শিখেছিলাম এর আগে, 2টা কোটেশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্ট এটা আসছে। এটা কিন্তু দেখা গেল যে আরএসএ পদ্ধতিতে আমি সলভ করেছি, মেইন কোর্সে ডেফিনেটলি আছে। তাহলে হাউ শার্পার than a serpent's tooth it is to have a thankless child, অকৃতজ্ঞ সন্তান বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর, এটা বুঝেছি আর কি। ওকে, তারপরে নাথিং উইল কাম অফ নাথিং।
দুইটা কোটেশন কিন্তু কিং লিয়ারের মধ্যে আছে, সাথে এটার একটা। তাহলে তিনটা কোটেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। Which event influenced the literature of romantic period? এটা ডেফিনেটলি বিবেশ সালের প্রশ্ন থেকে কমন, ডিরেক্ট। হ্যাঁ, রোমান্টিক পিরিয়ডের যে ইম্পর্টেন্ট লেখক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কথা বলা আছে, ঠিক আছে, এস.টি. কোলরিজের কথা বলা আছে, জন কিটসের কথা বলা আছে, পি.বি. শেলির কথা বলা আছে, ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা পড়েছেন। ওই সময়টাতে আমরা জানি যে ফাদার অফ রোমান্টিক পিরিয়ড বলা হয় বা রোমান্টিসিজম, যেটাই হোক না কেন, ওই সময়টাতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিল এবং তিনি নিজেও কিন্তু ফ্রেঞ্চ রিভলিউশন দ্বারা কিন্তু প্রভাবিত ছিলেন। তো এটা এইভাবে আপনারা তথ্যগুলো পড়েছেন, আবার অনেক সময় কানেক্টেড ওয়েতেও আপনারা পড়েছেন। তো দুইটা ওয়েতেই কিন্তু এটা অ্যান্সার রাইট করার কথা। ফ্রেঞ্চ রিভলিউশন, রোমান্টিক পিরিয়ডে আমরা বিস্তৃতি বহুবার পড়েছি, 1798 থেকে 1832, আর এরপরে তো ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হয়েছিল আমরা জানি, ঠিক আছে। তো এটা আমরা টোটাল যে পিরিয়ড গুলোর ব্যাপ্তি ছিল এটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পড়েছি। হুম। আর ফ্রেঞ্চ রিভলিউশনের তো স্লোগান তো আপনারা জানেন, সেটা হচ্ছে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। এটা আপনারা আগেও পড়েছেন, জাস্ট এটা রিভিউ করে দিলাম। দেন আসেন দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস। এটা বহুবার এসেছে, বহুবার আপনারা পড়েছেন। আর্নেস্ট আর্নেস্ট হেমিংওয়ের লেখা। তো আর্নেস্ট হেমিংওয়ের কিন্তু আরো তিনটা গুরুত্বপূর্ণ রাইটিংস আছে, তিন চারটা রাইটিংসই গুরুত্বপূর্ণ। তার মধ্যে সিরিয়ালে যদি পড়ি, এ ফেয়ারওয়েল টু আর্মস, এটা আবার গুরুত্বপূর্ণ যে এটার ক্যারেক্টার আছে, দুইটা ক্যারেক্টার খুবই গুরুত্বপূর্ণ। এই মেইন ক্যারেক্টার গুলো কিন্তু আবার আপনার মেইন কোর্সে কিন্তু সবগুলো আমি দেই নাই, এটার ক্ষেত্রেও তাই, মেইন কোর্সে দেই নাই। তাহলে আর্নেস্ট হেমিংওয়ের আর কি কি লেখা আছে, তার প্রথম লেখা হচ্ছে দ্য সান অলসো রাইজেস, এটা কিন্তু তার প্রথম লেখা। দেন এ ফেয়ারওয়েল টু আর্মস, এটা আছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, আর এ ফেয়ারওয়েল টু আর্মস, এই তিনটা গুরুত্বপূর্ণ সবচেয়ে। আর এটার মধ্যে এ ফেয়ারওয়েল টু আর্মস এর ক্যারেক্টার, গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, এখানে আমরা জানি একজন লেফটেন্যান্ট আছে, লেফটেন্যান্ট একজন আছেন ফ্রেডরিক হেনরি। ফ্রেডরিক হেনরি, এই ফ্রেডরিক হেনরি কিন্তু একজন প্রোটাগনিস্ট, এটার কিন্তু প্রোটাগনিস্ট। যদি আপনি এ ফেয়ারওয়েল টু আর্মস, এটা যে আর্নেস্ট হেমিংওয়ে লিখেছে, এই লিখা তথ্যের বাইরে যদি একটা তথ্য পড়তে চান, তাহলে এইটার প্রোটাগনিস্টকে, এটা ইম্পর্টেন্ট হতে হবে, কারণ সামনে যে কোনো পরীক্ষায় এই প্রোটাগনিস্ট থেকে প্রশ্ন আসবেই, 1-2 বছর 3-4 বছরের মধ্যে, বা এমন হতে পারে আপনার এই প্রিলির জীবদ্দশায় দেখবেন যে এখান থেকে ফেয়ার টু আর্মস এর ক্যারেক্টার সম্পর্কে প্রশ্ন আসবে, গুরুত্বপূর্ণ এটা। তারপর হেনরি ক্যাথারিন, এই দুইটা ক্যারেক্টার অন্ততপক্ষে আপনাকে পড়তে হবে। হেনরি ক্যাথারিন, তার মধ্যে আমি জানি প্রোটাগনিস্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমি দেখেন এটা কিন্তু আবার মেইন কোর্সের মধ্যে পড়াই নেই। কিন্তু মেইন কোর্সের মধ্যে আমি জানি যে 15টা প্রশ্নের মধ্যে যদি আপনি 12টা প্রশ্ন অ্যান্সার করে আসতে পারেন, সেটাই এনাফ। আমার 15টার মধ্যে 15টাই পারা লাগবে না, বা 14টাও পারা লাগবে না। তো মেইন কোর্সের লেকচারটা সেভাবে দিয়েছে যে 15টার মধ্যে আপনি 12টা প্রশ্ন ডেফিনেটলি কমন পাবেন, তার মানে আপনাকে সব প্রশ্ন কমন পেতে হবে না। আর প্রিভিয়াস সালের প্রশ্ন আরএসএ পড়ার সময় আমি ডেফিনেটলি, যেহেতু প্রিভিয়াস সালের প্রশ্নকে বেস ধরে আমি পড়াচ্ছি, কারণ প্রিভিয়াস সালের যে এফএআরএল টু আর্মস এটা এসেছে, তার মানে ওই রিলেটেড পড়াটাও আমি পড়াবো। আর যখন আমি মেইন কোর্সে আমি পড়াচ্ছি, তখন তো আমি পড়াচ্ছি আমি আর্নেস্ট হেমিংওয়ে নিয়ে। তো আর্নেস্ট হেমিংওয়ে নিয়ে যখন আমরা পড়ছি, তখন তো আর্নেস্ট হেমিংওয়ে সাহিত্যকর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ যে কথা আছে বা সাহিত্যকর্ম যেগুলো আছে সেগুলো আমরা পড়ছি, বা তার রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ছি। যখন আমি প্রশ্ন সলভ করতে যাচ্ছি, তখন স্পেসিফিক ভাবে এই ফেয়ারওয়েল টু আর্মস সম্পর্কে কিন্তু আমি এখানে বিশ্লেষণ করে পড়াচ্ছি। তো ডেফিনেটলি এটা পড়াইতে গেলে ওটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা আসবে। আর ইম্পর্টেন্ট ক্যারেক্টার এখানে হয়তো ওখানে 7-8টা ক্যারেক্টার থাকলেও গুরুত্বপূর্ণ 1-2টা ক্যারেক্টার কিন্তু জানতে হবে। তাহলে এখান থেকে আপনি জানলেন যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে যে এ ফেয়ারওয়েল টু আর্মস এটা কার জীবন কাহিনীর উপর নির্মিত। একজন লেফটেন্যান্টের, সেই লেফটেন্যান্টের নাম কি? ফ্রেডরিক হেনরি। আর হেনরির নাম অনুসারেই তার নিচে হেনরি ক্যাথারিন আছে। ব্যাস। 32 গেল 33। হু ইজ দ্য মোস্ট ফেমাস ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার? এটা ডিরেক্ট প্রশ্ন, এর আগেও এসেছিল, সেই এখান থেকে ডিরেক্ট কপি পেস্ট হয়েছে, জনাথন সুইফট।
তো জনাথন সুইফটের কি কি লেখা আছে? তাকে যে ফেমাস স্যাটারিস্ট বলা হচ্ছে, স্যাটায়ার তিনি কোনটা লিখেছেন? গালিভার ট্রাভেলস। গালিভার ট্রাভেলস তার সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে কি আছে? দ্য ব্যাটেল অফ বুক, এ টেল অফ টাব, এ মডেস্ট প্রপোজাল। কষ্ট করে হলেও এই চারটা পড়বেন, আগে হয়তো এক দুইটা পড়া আছে, এই চারটা বারবার পড়বেন, বারবার পড়বেন, হ্যাঁ। যে কোনো জায়গা থেকে যে কোনো সময় প্রশ্ন আসবে, গালিভার ট্রাভেলস সব মানে ম্যাক্সিমাম সময় আসবে, 95% ক্ষেত্রে আসবে। Which period is known as the golden age of English literature? ডেফিনেটলি এটা এলিজাবেথান পিরিয়ড বা এলিজাবেথান এজ বলা হচ্ছে এটাকে। এই পিরিয়ডের ব্যাপ্তি কত? 1558 থেকে 1603। গোল্ডেন এজ কেন কেন বলা হচ্ছে? কারণ আমরা জানি ইংলিশ লিটারেচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাইটাররা এই যুগে কিন্তু জন্মগ্রহণ করেছেন বা সাহিত্য চর্চা করেছেন। তার মধ্যে আপনারা উইলিয়াম শেক্সপিয়ারের কথা জানেন, বেন জনসনের কথা জানেন, তারা কিন্তু এই যুগেরই রাইটার ছিল। তো ডেফিনেটলি এটাকে গোল্ডেন এজ বলা হচ্ছে ইংলিশ লিটারেচারে। এবং আমরা জানি যে প্রত্যেকটা এজের ব্যাপ্তি আমরা পড়েছি এবং কোন এজকে কি নামে নামাঙ্কিত করা হচ্ছে সেগুলো সবই কিন্তু আমরা পড়েছি। তো আজকে ক্লাসের সর্বশেষ প্রশ্ন, ঠিক আছে? কারণ ইংলিশ আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর 20টা প্রশ্ন সলভ করেছি এবং ইংলিশ গ্রামার এবং লিটারেচার পার্টের 35টা। তাহলে 35 আর 20-এ 55টা প্রশ্ন আর কি। তাহলে হুইচ নোভেল ইজ রিটেন বাই অ্যান ইন্ডিয়ান নভেলিস্ট? আমি মেইন ক্লাসের সর্বশেষ যেটা ইংলিশ লিটারেচারের সর্বশেষ লেকচার যেটা ছিল সেটা হচ্ছে ইম্পর্টেন্ট রাইটার ছিল, মানে কলকাতার ইম্পর্টেন্ট রাইটার বা ইন্ডিয়ান ইম্পর্টেন্ট রাইটার যারা আছে তাদের নিয়ে লেখা ছিল। এবং সেখানে যে 5-6টা রাইটারের নাম দেওয়া হয়েছিল প্রত্যেকটার এক দুইটা সাহিত্যকর্ম, কোনটার ক্ষেত্রে 3-4টাও দেওয়া আছে, গুরুত্বপূর্ণ এক দুইটা সাহিত্যকর্ম যাদেরই দেওয়া আছে সেখান থেকে যেটা প্রশ্ন কমন এসেছে। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, অরুন্ধতী রয়ের। অরুন্ধতী রয়। দেন এটা তো রাইট আনসার, এটা বুঝতেই পারছেন অরুন্ধতী রয়ের লেখা, এটা তার মানে এই নোবেলটা তাদেরই লেখা। আচ্ছা, তারপরে আসেন বাদ বাকি যেগুলো আছে এগুলো একটু রিভিউ করে নেই এখান থেকে। যে দ্য রিটার্ন অফ নেটিভ কার লেখা? থমাস হার্ডির লেখা। ইম্পর্টেন্ট, বাদ বাকি যতগুলো রাইটিংস আছে এখানে অপশনের মধ্যে সবগুলো ইম্পর্টেন্ট, এই জন্য আমি আলোচনা করছি। থিংস ফল অ্যাপার্ট, এটা চিনোয়া অ্যাশেভের লেখা। ACHEP অ্যাশেভ, চিনোয়া অ্যাশেভের লেখা। হার্ট অফ ডার্কনেস কার লেখা? জোসেফ কনরাডের লেখা। জোসেফ কনরাড। ইম্পর্টেন্ট, প্রত্যেকটা রাইটার ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা সাহিত্যকর্ম এখানে ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই পর্যন্তই। আর আগামী দিন বা আগামী ক্লাসে আমরা সাধারণ বিজ্ঞান আর কি কি বাদ থাকলো, সাধারণ বিজ্ঞান থাকলো, দেন কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, ভূগোল, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। দেখি যতটুকু শেষ করতে পারি, যদি এখানে 2টা ক্লাস লাগে স্লোলি, কারণ এখন তো আমাদের অত চাপ নেই যে ওই এর আগে যে চাপগুলো ছিল 10ম থেকে 45 পর্যন্ত, 2টা ক্লাসে বা 3টা ক্লাসে শেষ করতে হবে। এবং ক্লাসগুলো অনেক বড় ছিল, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ক্লাসও কিন্তু নিয়েছে এটা না। তো যেহেতু ওরকম চাপ নাই এখন, তো অত লম্বা ক্লাসে নিব না, এই ক্লাসটা যে 55টা প্রশ্নে আমরা শেষ করে দিলাম। আগামী দিন যদি সম্ভব হয় পুরোটা শেষ করবো একবারে, আর না হলে এটা 2 পার্টে শেষ করবো। ওকে, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।